আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন এবং চমৎকার একটা ঘটনা আপনাদের উপহার দিতে চাই আজকেও। তার আগে জানিয়ে দিই ছোট্ট একটা খবর, আর সেটি হচ্ছে এবার ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে হারিয়ে যান এখনই, কারণ এয়ারটেল নিয়ে এসেছে স্পেশাল স্ট্রিমিং প্যাক অচিনপুর শুধুমাত্র আপনার জন্য। মাত্র 29 টাকায় 24 ঘন্টা আনলিমিটেড ইউটিউব স্ট্রিমিং করতে ভিজিট করুন মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করুন *4*029# এই নাম্বারে। আমরা চলে যাব ঘটনায়, এবং দারুণ একটা ঘটনা আজকে আপনাদের উপহার দিব, শুরুতেই বলেছি। আর এই মুহূর্তে যে ঘটনাটি পড়ব সেটিও বন্ধুদের নিয়ে, কারণ আপনারা জানেন অচিনপুর মানেই যেখানে ভয়ের রাজ্যে বন্ধুদের সাথে হারিয়ে যেতে ইচ্ছে হয়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় রাস্তাল ভাই, আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আমি আমার ঠিকানা বা নাম উল্লেখ করলেও আমি চাইব তা আপনি গোপন রাখবেন। তারপরে তিনি তার নাম এবং ঠিকানা দিয়েছেন, আমি সেটা পড়লাম না। আপনার কণ্ঠে যে কোনো ইমেল শোনা আমার কাছে বরাবরই অনেক পছন্দের, তাই আমি চাই আমার ঘটনাটাও আপনি পড়ে শোনান। ভূত.কমে পাঠানো এটা সম্ভবত আমার 4র্থ ঘটনা। আগের ঘটনাগুলো সিলেক্ট হয়েছে কিনা এখনও জানি না, তবে গতকাল রাতে আমার এক বন্ধুর কাছে তার সাথে ঘটে যাওয়া সত্য এই ঘটনাটি শুনেই আবার লিখতে বসে গেলাম। আমি জানি না আমার ঘটনাটা কতটা ভয়ের, তবে আমার ঘটনাটি শোনার পর কেমন যেন গা ছমছম করে উঠেছিল, তাই মনে করলাম শেয়ার করাই যায়। বন্ধু যেভাবে বলেছিল তা আমি নিজের মতো করে গুছিয়ে লেখার চেষ্টা করছি। জানি না কতটা গুছিয়ে লিখতে পারবো, তবে লেখার ভেতর অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। ঘটনাতে যাওয়ার আগে ঘটনার প্রয়োজনে একটু আনুষাঙ্গিক বর্ণনা দেওয়া প্রয়োজন। আমার বন্ধুর নাম জুয়েল, সে আমার কলেজ লাইফের বন্ধু। আমরা একই সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও পরের বছর আমার বন্ধু আবারও অ্যাডমিশন এক্সাম দিয়ে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আরেকটি ভালো সাবজেক্টে চান্স পেয়ে সেখানে চলে যায়। সঙ্গত কারণে আমি বিশ্ববিদ্যালয়ের নামটি সরাসরি উল্লেখ করলাম না। বন্ধুর বাড়ি খুলনাতে, খুলনা থেকে গিয়ে প্রতিদিন ক্লাস করা অসম্ভব। অগত্যা যেভাবেই হোক পড়তে হলে ওখানেই পড়তে হবে। আমার বন্ধু প্রথম থেকে হলে সিট পায়নি, তাই আমার বন্ধু জুয়েল এবং আরও কিছু বন্ধু অর্থাৎ তার পরিচিত বন্ধুরা মিলে বিশ্ববিদ্যালয় থেকে কিছুটা দূরে একটা বাসায় একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। আমার বন্ধুর মুখে যতটা শুনেছিলাম তাতে এতটুকু বোঝা যায় যে ভার্সিটি এবং তার সংলগ্ন এলাকা বেশ কিছুটা বিরান ও নিরিবিলি। আবাসিক এলাকা তো নয়ই, বসতিও খুব কম। ওরা যে বাসাটা নিয়েছিল সেটি ছিল 4 তলা। ওরা থাকতো 2য় তলায়, এক ফ্লোরে 2টো করে ফ্ল্যাট। আশেপাশে বাড়ির সংখ্যা খুব বেশি নয়, যা ছিল সেগুলো পরস্পর থেকে মোটামুটি দূরত্বেই। আর ওদের বিল্ডিংয়ের পাশেই ছিল ফাঁকা মাঠ, ধানি জমি, অদূরে বড় বড় কয়েকটা গাছ। এক ফ্ল্যাটে 2টা করে রুম, এক রুমে 3 জন করে থাকতো, অর্থাৎ ওরা একসঙ্গে এক ফ্ল্যাটে 6 জন থাকতো। ওরা সবাই খুলনা ও খুলনার আশেপাশের ছেলে। তারা তাদের নতুন ভার্সিটি লাইফ শুরু করেছে, সব ভালোই চলছিল। নতুন জায়গা, নতুন বিদ্যাপীঠ, রুমমেট বন্ধুরা বেশিরভাগই পরিচিত। মাঝে মাঝে নতুন বন্ধুদের নিয়ে রাত বিরেতে আড্ডা, নাইট স্টে, সব মিলিয়ে বেশ ভালোই চলছিল তাদের। যেহেতু তারা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, ক্লাস, ল্যাব, অ্যাসাইনমেন্ট নিয়ে তাদের সপ্তাহের 5টা দিন খুবই ব্যস্ততায় কেটে যেত। তাদের প্রত্যেকেই সপ্তাহে 5টা দিন যান্ত্রিক ব্যস্ততা শেষ করে বৃহস্পতিবার বিকেলে খুলনা ও তার আশেপাশে যাদের যেখানে বাড়ি সেখানে চলে যেত। সপ্তাহের 2 দিন নিজের বাড়িতে একটু শান্তিতে থাকার আশায়। এভাবে 1-1.5 বছর কেটে গেল। এই 1.5 বছরে তাদের ফ্ল্যাটে নতুন এক অতিথিও এসে নিজেদের মতো করে একটা থাকার জায়গা করে নিয়েছে। ফ্ল্যাটের একমাত্র বারান্দায় একজোড়া চড়ুই এসে ঘর বেঁধেছিল সেখানে। ওরাও তাদেরকে নিজেদের ঘরের সদস্যর মতোই আপন করে নিয়েছিল। তাদেরকে মাঝে মাঝে খেতে দেয়া, তাদের কিচিরমিচির, এসবই ওদের নিত্যদিনের জীবনযাপনের অংশ ছিল। এবার আসি মূল ঘটনায়। ঘটনার দিনটি ছিল বৃহস্পতিবার। যথারীতি ওই দিনও বাসার সকল বন্ধুরা সকালবেলা উঠে ভার্সিটি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সকলেই ব্যস্ত, কেউ ওয়াশরুমে ছুট লাগাচ্ছে, কেউ বা জামা কাপড় পরিপাটি করছে, কেউ আবার শেভিং কিট খুঁজতে এই ঘর থেকে ওই ঘরে ছুটছে। কারণ ওই দিনটি অন্যান্য দিনের চেয়ে
একটু বেশি ব্যস্ততার। কারো ভাইভা আছে, কারো আছে ল্যাব টেস্ট, কারো ইম্পর্টেন্ট ক্লাস, নানা ঝক্কি ঝামেলা। জুয়েলের বন্ধু ফয়সাল দ্রুততার সাথে ওই দিন ওয়াশরুম ফাঁকা না পেয়ে শেভ করার জন্য রুমের বারান্দায় চলে যায়। ছেলেরা তো আর হত গোছালো হয় না, তাই রুমের ছোট হাত আয়নাটাই তখন ভরসা। তাড়াহুড়োয় ফয়সালের হাত থেকে আয়নাটি হুট করেই পড়ে গেল এবং পড়ে গিয়ে আয়নাটি কয়েক টুকরো হয়ে গেল। আয়না ভাঙার শব্দে জুয়েল, ফয়সাল আর এক বন্ধু একটু চমকে উঠল। মানুষের মন, হাত থেকে কিছু পড়ে ভেঙে গেলে সবারই একটু খারাপ লাগে, জিনিসটি যত ঠুনকোই হোক। কিন্তু টিউশন আর ব্যস্ততায় সেসব মন খারাপকে গায়ে না মেখে আয়নার ভাঙা টুকরোর একটা বড় অংশ তুলে ফয়সাল শেভ করার প্রস্তুতি নিচ্ছিল। তখন জুয়েল বলে উঠল, বন্ধু, হয়তো একটা কুসংস্কার, তবুও মুরব্বীরা বলেন যে ভাঙা আয়নায় মুখ দেখা ঠিক না, তুই আয়নাটা ফেলে দে। যেই কথা সেই কাজ। ফয়সাল আয়নাটি ফেলে দিলেও জুয়েল বিড়বিড় করে বলতে লাগলো যে সকাল শুরু হলো এভাবে, না জানি আজকে কপালে কি আছে। এরপর যে যার কাজে ব্যস্ত হয়ে গেল। সকলেই তাদের কাজ শেষ করে ওই দিন বিকেলে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। কেউ কেউ ইতোমধ্যে বাড়ির পথে রওনাও হয়ে গেছে। কিন্তু সকলে চলে গেলেও ওই দিন জুয়েলের কপালে আর বাড়ি ফেরা হলো না। কি ভাবছেন, কোনো দুর্ঘটনা ঘটেছে? না, ভার্সিটির ল্যাবের কাজে সে আটকে গেছে। ল্যাব ক্লিয়ার না হওয়া পর্যন্ত সেখান থেকে ছুটিও মিলবে না। কাজ শেষ করে ফিরতে ফিরতে তার সন্ধ্যা হয়ে গেল, আর তাই তার বাড়ি ফেরা হলো না। অত বড় ফ্ল্যাটটিতে সেই সপ্তাহের মতো নিঃসঙ্গ থেকে যেতে হলো জুয়েলকে। সময়টা ছিল গরমের, তাই সেদিন জুয়েল খাওয়া দাওয়া শেষ করে জানালার পাশে বসেছিল। জানালা খোলা ছিল, বাইরে থেকে বেশ সুন্দর একটা বাতাস আসছিল জানালা দিয়ে। আকাশের চাঁদটাও বেশ সুন্দর হয়ে উঠেছিল। এরকম সুন্দর পরিবেশে রুমের লাইট অফ করে একাকী সময় গানের সাথে কাটাতে খুব একটা খারাপ লাগার কথা না, এমনটা মনে মনে ভাবল জুয়েল। যেই ভাবা সেই কাজ। কানে হেডফোন গুঁজে চেয়ারে বসে গান শুনতে শুনতে ফেসবুকের নিউজ ফিডটা একটু ঘোরাঘুরি করতে থাকে জুয়েল। যেহেতু সারাদিন অনেক পরিশ্রম গিয়েছে, তাই চেয়ারে বসা অবস্থাতেই জুয়েল হঠাৎ চোখে একটু তন্দ্রা অনুভব করল। কতক্ষণ ওইভাবেই শুয়েছিল সে জানে না। আচমকাই তার ঘুম ভেঙে গেল। কেন জেগে গেল সেটা বুঝতে পারল না। ঘুম ভেঙে চোখ পিটপিট করে তাকাতে তাকাতে জুয়েল একটু ধাতস্থ হতে চাইল, কিন্তু ঘুম ভাঙতেই রুমের ভেতর এক তীব্র, উৎকট আর বিশ্রী গন্ধে যেন জুয়েলের দম আটকে যেতে চাইল। হয়তো গন্ধের তীব্রতাই ঘুম ভাঙার কারণ হয়ে থাকবে। হঠাৎ এমন বাজে গন্ধের কারণ সে বুঝতে না পেরে আশেপাশে একটু চোখ বোলালো। তখন জুয়েলের চোখে পড়ল রুমের এক কোণার দিকে একটা টেবিলে। তার মনে হলো কেউ যেন ওখানে বসে আছে। রুমে লাইট জ্বলছে না ঠিকই, তবে বাইরের চাঁদের হালকা আলো আর রাস্তার লাইটের আবছা আলোতে মোটামুটি রুমের ভেতর একটু আলো আঁধারি অবস্থা সৃষ্টি হয়েছে। তাই জুয়েল চোখ কচলে আবার সেদিকে তাকালো, কিন্তু সে ভুল দেখছে না। সে স্পষ্ট দেখছে ওখানে কি যেন একটা বসে আছে। পরক্ষণেই তার মনে হলো হয়তো কোনো কাপড় চোপড়ের স্তূপ দেখছে সে, যেমনটা ব্যাচেলার ঘরে হয়ে থাকে, আর সেগুলোতে আবছা আলো পড়লে তা ভূতের অবয়বের মতো লাগে। সেরকমই হবে হয়তো। এসব ভাবতে ভাবতে হঠাৎ জুয়েলের মনে হলো সেই কালচে জিনিসটি যেন একটু নড়ে উঠল। ওদিকে রুমের গন্ধটা বাড়ছে ছাড়া কমছে না। সে উঠে আস্তে আস্তে সেদিকে এগিয়ে গেল। জুয়েল যতটা এগিয়ে যাচ্ছে ততটাই মনে হচ্ছে অবয়বটি যেন শুরু হচ্ছে, ঠিক যেন কোনো বাঁশের সাথে কাপড় পেঁচিয়ে রাখা হয়েছে। তবে জুয়েল কিন্তু তখনও ভয় পায়নি। বলে রাখা ভালো, জুয়েল মোটামুটি সাহসী ধরনের ছেলে। ভয় সহজে তাকে কাবু করে না। এমনকি সে রাত বিরেতে বার কয়েক কবরস্থানেও ঘুরে বেরিয়েছে অলৌকিক কিছু দেখার আশায়। যাই হোক, জুয়েল ঘুম চোখে ওরকম অন্য কোনো কিছুর আশঙ্কা না করে অবয়বটিকে নড়াচড়া করতে দেখে চোর ভেবে নিল এবং ঘাপটি মেরে থাকা চোর বেটাকে আকস্মিক জাপটে ধরবে ভেবে আস্তে আস্তে সেদিকে এগিয়ে গেল। কিন্তু যখনই সে অবয়বের একদম কাছে চলে আসলো, ভুল ভাঙল তার। চোখের সামনে মুহূর্তেই সেই অবয়বটি কালো ধোঁয়া হয়ে উড়ে বারান্দার দিকে চলে গেল। সে বুঝতে পারল যাকে সে চোর ভেবেছিল সে আসলে চোর তো দূরে থাক, কোনো মানুষই না। খানিক
থমকে সে তার পিছু পিছু বারান্দার দিকে দৌড়ে গেল। বারান্দায় যাওয়ার মুহূর্তে জুয়েল কিছু একটা পড়ার শব্দ পেল, কিন্তু ওই হুটোপুটিতে আর খেয়াল করল না। শুধু দেখল যে সেই কালো ধোঁয়াটি যেন বারান্দার গ্রিল দিয়ে বেরিয়ে গেল। ততক্ষণে জুয়েলের বুঝতে বাকি রইল না যে ঘুম থেকে উঠে সাহসের সাথে যার পেছনে সে এতক্ষণ দৌড়াচ্ছিল তা ভালো কিছু ছিল না, বরং যা ছিল তার পাল্লায় পড়লে নিজের অবস্থাও তার হয়তো বিশেষ ভালো হবে না। আল্লাহর অশেষ রহমত যে এখন পর্যন্ত কোনো বিপত্তি হয়নি। ইতিমধ্যেই জুয়েলকে পেছন থেকে কেউ ডাক দিল। পেছনে না ফিরে সে বুঝতে পারল নাহিদ এসেছে ঘরে। নাহিদ জুয়েলেরই আর এক বন্ধু এবং সে থাকে তাদেরই পাশের ফ্ল্যাটে। যখন জুয়েল সেই কালো অবয়বের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে খুঁজে চলেছিল সেই অচেনা অস্তিত্বটিকে, তখন নাহিদ তাকে প্রশ্ন করল, কিরে, এত রাতে বারান্দায় কি দেখছিস এত মনোযোগ দিয়ে? জুয়েল কেবলই বলতে যাবে এতক্ষণে ঘটে যাওয়া সেই অস্বাভাবিক ঘটনাগুলো সেদিকে গ্রাহ্য না করেই নাহিদ খুব দ্রুত করেই যেন বলল, আয় তো আয়, ঘরে ঢোক এখনই। জুয়েল ঘরে ঢুকল এবং খেয়াল করল এতক্ষণ ঘরের ভেতর যে তীব্র দুর্গন্ধের টেকা এক প্রকার অসম্ভব হয়ে গিয়েছিল সেসব কোথায় কি। ঘরটা যেন মুহূর্তেই মিষ্টি এক সুগন্ধে ভরে গেল। জুয়েল ঘরে ঢুকতেই কাঁধে হাত দিয়ে তাকে এক প্রকারে টেনে এনেই বিছানায় বসিয়ে পানির বোতল হাতে দিয়ে সে বলল, নে, পানি খেয়ে শুয়ে পড়। ঘড়িতে কটা বাজে দেখেছিস? জুয়েলও যেন নাহিদের কথায় মন্ত্রমুগ্ধের মতো লক্ষ্মী ছেলে হয়ে শুয়ে পড়ল, আর নিমেষেই চোখের পাতায় রাজ্যের ঘুম এসে জড়ো হলো। সেই এক ঘুমেই রাত শেষ। পরের দিন শুক্রবার, বেশ সকালেই ঘুম ভাঙে জুয়েলের। ছুটির দিন, বেশ কিছুক্ষণ ঘুমোনো যেত ভেবেও ঘুমোতে পারল না সে। হঠাৎ তার যখন গত রাতের ঘটনাগুলো মনে হলো, এক লাফে উঠে বসল জুয়েল বিছানায়। সে চিন্তা করল কোনো স্বপ্ন দেখছিল সম্ভবত। সে রুমের চারিদিকটা একবার চোখ বুলিয়ে নিল। বারান্দার দরজাটা আধো ভেজানো। বারান্দায় গিয়ে সে দেখল সুন্দর মিষ্টি রোদ সমস্ত বারান্দায় ঝিলিক দিয়ে যাচ্ছে। সে বারান্দায় গিয়ে সকালের রোদটা গায়ে মাখছিল। হঠাৎ বারান্দার মেঝেতে চোখ যেতেই জুয়েল দেখল তাদের বারান্দায় সংসার পাতানো সেই চড়ুই দম্পতির সাথের একটা ডিম মেঝেতে পড়ে চৌচির হয়ে আছে। একটা ছোট্ট বাচ্চা মরে পড়ে আছে। হয়তো আজ বা কাল সে দুনিয়ার আলো দেখতে পেত। জুয়েলের খুব খারাপ লাগলো, কিন্তু পরক্ষণেই সেই ভাঙা ডিম দেখে জুয়েলের খেয়াল হলো, তাহলে গত রাতের সেই ঘটনাটি কোনো স্বপ্ন ছিল না। গতরাতে কুশ্রী কালো অবয়বটা পালিয়ে যাওয়ার সময় যে অস্ফুট শব্দটা জুয়েলের কানে এসেছিল অথচ খেয়াল করা হয়নি, তাহার কিছুই ছিল না এই অবলা জীবের দেহ অবসানের শব্দ। তৎক্ষণাৎই জুয়েল দৌড়ে ঘরে গেল। দেখল ওদের মূল দরজা ভেতর থেকে শুধু লাগানো না, রীতিমতো ছিটকিনি লাগানো। সে মনে মনে ভাবতে থাকলো, তাহলে নাহিদ যে ঘরে এলো, সে কিভাবে এলো? এলো যদি, তাহলে ভেতর থেকে কিভাবে ছিটকানি আটকালো? এরকম 7-5 সে ভাবতে থাকে, কিন্তু কিছুই মেলাতে পারে না। এক প্রকার ঘোর কাজ করতে থাকে। হঠাৎই যেন জুয়েল সবকিছু গোলমাল করে ফেলছিল। দরজা খুলে ছুটে গেল পাশের ফ্ল্যাটে। গিয়ে দরজায় কড়া নাড়ল কয়েকবার, কেউ সাড়া দিচ্ছে না। হঠাৎ খেয়াল করল দরজায় বড় একটা তালা ঝুলছে। ভাবল শুক্রবার, হয়তো সকাল সকাল বাজারে গেছে নাহিদ। সে নাহিদকে কল দেয়। নাহিদ কল ধরতেই হড়বড় করে জুয়েল জিজ্ঞেস করে, তুই গত রাতে যখন আমার রুমে আসলি, আমার দরজা কি খোলা ছিল? তুই আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে যদি বের হয়ে গেলি, তাহলে ভেতর থেকে দরজা লাগালি কি করে? এক নাগারে কথাগুলো বলে যাচ্ছিল জুয়েল। সব কথা শুনে মিনিট খানিক চুপ থেকে নাহিদ জুয়েলকে বলল, বন্ধু, সকাল সকাল কি ভুল ভাল খেয়েছিস নাকি কিছু? কি বলছিস সব উল্টাপাল্টা? আমি কখন গেলাম তোর ঘরে? আমি তো গতকাল বিকেলেই ভার্সিটি থেকে সরাসরি বাসায় চলে এসেছি। মুহূর্তেই জুয়েলের যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। জুয়েল ভয় পেয়ে এমনটা করছিল তা ঠিক নয়, কিন্তু কবরস্থানে অদৃশ্য কিছু দেখার আশায় ঘুরে বেড়ানো ছেলেটার কাছে সবকিছুই তখনও স্বপ্নের মতো মনে হতে থাকে। আসলে বিষয়টা এরকম যে আমরা সবাই একটু আধটু মনের মধ্যে এরকম অদৃশ্য কিছু দেখার ইচ্ছা পোষণ করি, কিন্তু যখন এগুলো আমাদের সাথে ঘটে যায় বা ঘটে, আমরা ঘোরের মধ্যে পড়ে যাই বইকি। জুয়েল ফোন কেটে দিল। নাহিদ বার দুয়েক তাকে কল দিল, কিন্তু জুয়েল
হতভম্ব হয়ে নিজের ঘরে গিয়ে আদ্যপান্ত সবকিছু ভাবতে থাকলো। গতরাতে কে ছিল ওই কালো বাঁশের মতো চিকন অবয়ব? কি চাইছিল সে তার কাছে? আর কেনই বা পালিয়ে গেল? আর কেই বা এসেছিল নাহিদের রূপ নিয়ে? অনেক প্রশ্ন তার মনে ঘুরপাক খেতে থাকে সেদিন। সে ওই মুহূর্তে ব্যাগ গুছিয়ে বাড়িতে চলে যায়, কারণ পুরো ফাঁকা ফ্ল্যাট এবং সমস্ত ফ্লোরে একা থাকা আর সে নিরাপদ মনে করেনি। 2 দিন পর সে রুমে ফিরে আসে, কিন্তু তার কোনো রুমমেটকে সেই সব ঘটনা শেয়ার করেনি, পাছে তারা ভয় পায়। যদিও নাহিদ তাকে পরে জিজ্ঞেস করেছিল, কিন্তু সে স্বপ্ন দেখেছে বলে কথাটা এড়িয়ে যায়। তারা মাস কয়েক পরেই হলে সিট পেয়ে যায়, কিন্তু যে কয়দিন তারা ওই বাসায় ছিল সেই কয়দিন আর সেখানে কোনো সমস্যা হয়নি। পরে হলে উঠে অবশ্য জুয়েল বন্ধুদের সাথে ঘটনাগুলো শেয়ার করেছিল। এখানে একটু বলে রাখি, জুয়েল যখন ছোট ছিল এক জ্যোতিষী তার মাকে বলেছিল যে জুয়েলের রাশিতে এমন একটা গুণ আছে যার কারণে কোনো খারাপ অশরীরই তাকে কখনো কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি কাছেও আসবে না। হয়তো এজন্যই খারাপ অবয়বটি সেদিন জুয়েলকে দেখেই ছুটে পালিয়েছিল। তবে জুয়েলের ক্ষতি না করতে পারলেও কোনো না কোনো একটা জানের ক্ষতি সে করতে ছাড়েনি। সেদিনের সেই ঘটনা, সেই কালো অবয়ব বা নাহিদ রূপী যেই ব্যক্তি, সেই ব্যক্তি কে বা কারা ছিল? এই প্রশ্ন জুয়েলের মনে তারা রেখে গেল। এটাই ছিল আমার ঘটনা রাসেল ভাই। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ভূত.com-এর জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকারভাবে এই ঘটনাটি লেখার জন্য। এবং খুলনার ঘটনা, আর খুলনার ঘটনা সবসময় চমৎকার হয়, সেটাই স্বাভাবিক। আমরা বহু বছর ধরে দেখে আসছি খুলনা থেকে পাঠানো ঘটনাগুলো সবসময় স্পেশাল। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। অচিনপুরে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আর এখন আরও একটি ঘটনা শুনবো। চলুন কথা না বাড়িয়ে সরাসরি শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, কেননা আপনি সব সময় ভালোর দলে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইতিমধ্যে আপনার ভূত.com-এ বেশ কয়েকটি ঘটনা প্রচার করা হয়েছে আমার। তার জন্য আপনাকে গোলাম রাব্বি ভাই সহ ভূত.com-এর পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, এখন আমি একটি গ্রামের ঘটনা লিখতে যাচ্ছি। আশা করি এই ঘটনাটি ভয়ের একটি অন্যরকম শিহরণ জাগাবে। আমি মোহাম্মদ মেহেদি হাসান, লিখছি দুবাই থেকে। এই ঘটনাটি আমি যার কাছ থেকে সংগ্রহ করেছি তার নাম মরহুম জালাল ফকির। এটি তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। এই জালাল ফকির আমার পাড়া প্রতিবেশী একজন বড় ভাই। উনি 2021 সালে রোগাক্রান্ত হয়ে মারা যান। উনি যখন মারা যান তখন ওনার বয়স হয়েছিল 54-55 বছর। জালাল ভাইয়ের বাড়ি আমাদের গ্রামের বাড়ি এক পাড়াতেই। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে নড়াইল জেলার নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের চিলগাছা রঘুনাথপুর গ্রামের পূর্ব পাড়াতে। এই জালাল ভাইয়ের নড়াইল মালিবাগে একটা চায়ের দোকান ছিল। নড়াইল সদর থেকে পূর্ব দিকে, অর্থাৎ নড়াইল কালনা সড়ক দিয়ে প্রায় 1 কিলোমিটার আসলে একটা সংযোগ স্থান। ওই স্থানের নাম হচ্ছে মালিবাগ। ওই স্থানটাতে এসে রাস্তাটা 2 ভাগে ভাগ হয়েছে, অর্থাৎ ইংরেজি ওয়াই অক্ষরের মতো। একটা রাস্তা নড়াইল খুলনা যশোরের দিকে চলে গেছে, আর একটা নড়াইল সদরের দিকে। রাস্তাটার বর্ণনা দেওয়া জরুরি, ঘটনা বুঝতে সুবিধা হবে। যাই হোক, মালিবাগ থেকে আরও 1 কিলোমিটার পূর্ব দিকে আসলে আমাদের নাকশি মাদ্রাসা বাজার। এই মালিবাগ থেকে একটু পূর্ব পাশে রয়েছে একটা শতবর্ষী বটগাছ, আর ওই বটগাছের পাশে রয়েছে একটি বোরিং। বোরিং হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা। এর অর্থ যেখান থেকে মোটর বা শ্যালো মেশিন দিয়ে পানি তুলে ফসলের মাঠে
পানি দেয়া হয়, কেননা রাস্তার উত্তর পাশে অনেক ফসলি জমি রয়েছে। যাই হোক, নাকশি মাদ্রাসা বাজার থেকে আমাদের পাড়া ও জালাল ভাইয়ের বাড়ি আসতে যে রাস্তাটা ব্যবহার করা হয় সেটার একটু বর্ণনা দেয়া যাক। বাজার থেকে জালাল ভাইয়ের বাড়ির দূরত্ব 1 কিলোমিটার বা তার একটু বেশি হবে। বাজার থেকে শুরু করে 300 মিটার পূর্বে হচ্ছে হাজিবাড়ি, তারপর শিকদার বাড়ির পারিবারিক কবরস্থান, যেটা রাস্তার দক্ষিণ পাশে রয়েছে এবং রাস্তার একেবারে সাথে মেশানো। কবরস্থান পার হবার পর 50 মিটার পূর্বে হচ্ছে একটা ছোট পুল বা কালভার্ট পার করে 100 মিটার ফাঁকা জায়গা। তারপর রাস্তার দুই পাশে ঘন জঙ্গল। এই জঙ্গলটা বেশ বড়, আর সেখানে তখন কোনো বসতি বাড়ি ছিল না। রাস্তার উত্তর পাশ দিয়ে একটা ছোট আড়া বা খাল বয়ে গেছে, আর খাল থেকে উঠলে জঙ্গল শুরু উত্তর দিকে। এইটা মূলত একটা নদী ছিল যেটা মরে গেছে। এই জঙ্গলের ভেতর দিয়ে আধা কিলোমিটার আসার পরে পড়বে একটা 3 রাস্তার মোড়। মেইন রাস্তা যেটা দিয়ে আসলে সেটা মোড় ঘুরে দক্ষিণ দিকে চলে যায়। এই 3 রাস্তার মোড়কে শেয়ালমারা খোয়ার বলে, এবং সেটাকে শেয়ালমারা খোয়ার বলার কারণ হচ্ছে সেখানে খোয়ার বা ফাঁদ পেতে বাঘ মারা হয়েছিল। আগের দিনের মানুষ বাঘকে বড় শেয়াল বলেও ডাকত। তো এই শেয়ালমারা খোয়ার থেকে একটু পূর্ব পাশে আমাদের পূর্বপাড়া শুরু, আর দক্ষিণে বারুইপাড়া। 3 রাস্তার মোড় থেকে কাঁচা রাস্তা শুরু, যেটি ধরে আমাদের পাড়া ও জালাল ভাইয়ের বাড়ি যাবার পথ। অর্থাৎ মেইন রাস্তা থেকে নেমে কাঁচা রাস্তা দিয়ে সোজা প্রায় 400 মিটার ভেতরে জালাল ভাইয়ের বাড়ি। 3 রাস্তার মোড় থেকে নেমে কাঁচা রাস্তার শুরুতে রয়েছে আর একটা বটগাছ, তবে সেটা অনেক ছোট। ওই বটগাছের পূর্ব পাশে অর্থাৎ বাড়ির দিকে আসতে রয়েছে 2টো তেঁতুল গাছ। গাছ দুটো রাস্তার দুই পাশে ও বেশ পুরনো। জালাল ভাইয়ের বাড়ির কাছে রয়েছে আমাদের একটা পুরনো আম গাছ। আশা করি রাস্তাটা সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। এবার মূল ঘটনায় যাওয়া যাক। এই জালাল ভাই পেশায় একজন চায়ের দোকানদার। তার পাশাপাশি গরমের সময় উনি তাল গাছ কাটতেন, অর্থাৎ তাল গাছ থেকে তাল রস সংগ্রহ করে সেটা থেকে গুড় বানিয়ে বিক্রি করতেন। জালাল ভাই ছিলেন প্রচণ্ড রাগী এবং সাহসী একজন মানুষ। আমি জীবনে তাকে বিড়ি ছাড়া দেখিনি। তার সাথে যখনই দেখা হয়েছে দেখি তখনই ওনার মুখে অথবা হাতে বিড়ি রয়েছে। যাই হোক, আমি জালাল ভাইয়ের কাছ থেকে ঘটনাটা শুনেছিলাম 2016 অথবা 2017 সালের দিকে। একদিন ওনার চায়ের দোকানে চা খেতে গিয়েছিলাম, আর তখন বিভিন্ন কথা প্রসঙ্গে উনি এই ঘটনাটা আমাকেও উপস্থিত সবাইকে বলেন। ঘটনাটি জালাল ভাই যেভাবে বলেছিলেন আমি সেইভাবে ওনার মতো করে বর্ণনা করার চেষ্টা করছি। বলছেন জালাল ভাই, রাতে বাড়ি ফেরার সময় অনেক সময় দেখা যায় গাছের ওপর থেকে কিছু দুষ্টু জিন বা পিশাচ মানুষের শরীরে জল বিয়োগ করে। ওই জিনকে শায়েস্তা করার একটা পদ্ধতি রয়েছে, যেটা তোমরা হয়তো জানো না। একদিন আমার এক প্রতিবেশী গৌরঙ্গ, যিনি আমাদের গ্রামের বারুইপাড়ার বাসিন্দা, ওনারা মূলত হিন্দু, আর ওনাদের বারুই বলার কারণ হচ্ছে ওনাদের মূল ব্যবসা ও পেশা হচ্ছে পান চাষ। আর এই পান চাষ ব্যবসার সাথে জড়িত থাকার কারণে তাদেরকে আমরা বারুই বলে ডাকি। তো এই গৌরঙ্গ কাকা বিভিন্ন হাটে বাজারে যেয়ে পান বিক্রি করতেন। হাট শেষ করে বাড়ি ফিরতে ফিরতে তার অনেক রাত হয়ে যায়। আনুমানিক 2002 অথবা 2003 সালের দিকে একদিন রাতে গৌরাঙ্গ কাকা পান বিক্রি করে বাজার করে বাড়ি ফিরছিলেন। তার সাথে ছিল কিছু পান যেগুলো বিক্রি হয়নি, আর কিছু তরি তরকারি ও মাছ। গৌরাঙ্গ কাকা সাইকেল চালিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে বাড়ির দিকে আসছিলেন। তখন গরমের সময়, রাত আনুমানিক 11টা হবে। বারুইপাড়ার গ্রামের একদম মাঝখানে চারপাশে রয়েছে জঙ্গল। একটা বড় তেঁতুল গাছের নিচ দিয়ে ওনাকে বাড়ি ফিরতে হয়। উনি যখন ওই তেঁতুল গাছের নিচে আসলেন তখন ওপর থেকে কিছু পানি তার শরীরে পড়ে শরীর ভিজে গেল। তারপর তেঁতুল গাছের ওপর থেকে একটা খিলখিল হাসির শব্দ পেলেন উনি। গৌরাঙ্গ কাকা সাইকেল থামালেন, তারপর একটা বিড়ি জ্বালিয়ে গা থেকে জামাটা খুলে ফেললেন। ওনার পুরো শরীর থেকে ভীষণ দুর্গন্ধ বের হচ্ছে। গৌরাঙ্গ কাকা বুঝে গেছেন গাছের ওপরে কোনো দুষ্টু জিনের কাজ এটি। গৌরাঙ্গ কাকা রাগে ওই পিশাচটিকে গালাগালি করতে লাগলেন, কিন্তু পিশাচটা হেসে চলেছে এবং তার হাসি দেখে গৌরাঙ্গ কাকার রাগ আরও বাড়তে থাকে। বলে রাখা ভালো, গৌরাঙ্গ কাকা অনেক সাহসী একজন মানুষ। এবার গৌরাঙ্গ কাকা পিশাচটিকে
ভয় দেখাতে থাকেন এবং তিনি বলেন তিনি তার গায়ের ভেজা জামাটিতে আগুন ধরিয়ে দেবেন। এই বলে গৌরাঙ্গ কাকা লাইটার হাতে নেন, আর তখনই পিশাচের হাসি থেমে যায়। সে নানা রকম অনুরোধ করতে থাকে এবং সে গৌরাঙ্গ কাকাকে বলে যে এমন কাজ করিস না, আমাকে পুড়িয়ে মারিস না। যদি তোর এই জামায় তুই আগুন লাগিয়ে দিস আমি পুড়ে মারা যাব আর তোর অনেক ক্ষতি হবে, দয়া করে এই কাজ করিস না। তখন গৌরাঙ্গ কাকা বলে তোকে পুড়িয়ে মারা উচিত আর এটাই তোর শাস্তি। পিশাচটা অনেক অনুরোধ করতে থাকে। এক পর্যায়ে গৌরাঙ্গ কাকা বলেন ঠিক আছে, তোকে ক্ষমা করতে পারি, তবে তার আগে তুই ওয়াদা কর আর কোনো দিন আমাকে বিরক্ত করবি না। তখন ওই পিশাচটা ওয়াদা করে সে আর কখনো গৌরাঙ্গ কাকাকে বিরক্ত করবে না। এই ঘটনা জালাল ভাই শুনিয়েছিলেন গৌরাঙ্গ কাকার কাছ থেকে। জালাল ভাইয়ের মুখে ঘটনাটি শুনে উপস্থিত অনেকে প্রশ্ন তুলেছিল, এমন কখনো হয় নাকি? এটা গল্প মাত্র, গৌরাঙ্গ তোমার সাথে মজা করেছে। তখন জালাল ভাই বলে আমিও প্রথমে বিশ্বাস করতে চাইনি, কিন্তু যখন নিজের সাথে একটা ঘটনা ঘটল তখন আর বিশ্বাস না করে উপায় কি। 2006 সালের ঘটনা। দোকান গুছিয়ে আমার বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যায়। 11টা-12টার আগে কোনোদিন বাড়ি যেতে পারি না। বৃহস্পতিবার নড়াইলহাটে গুড় বিক্রি করে দোকানে আসি কিছু ঠিলে কিনে নিয়ে। ঠিলে হচ্ছে এক ধরনের মাটির পাত্র যেটা গাছে পাতা হয় রস সংগ্রহ করার জন্য। এটাকে অনেকে কলসও বলে, তবে কলসের তুলনায় অনেক ছোট। দোকান শেষ করে বাড়ি রওনা হতে হতে আনুমানিক 11টা বেজে গেছে। বাড়ি যেয়ে আবার আমাকে গাছ কাটতে যেতে হবে। তো আমি যখন ভ্যান নিয়ে নকশি মাদ্রাসা বাজার পার করে শিকদার বাড়ির কবরস্থানের ওখানে আসলাম, তখন আমার মাথার ওপর দিয়ে কিছু একটা উড়ে গেল। এগুলো আমার জন্য নতুন কিছু না। রাতে বাড়ি ফেরার সময় অনেক কিছুই ঘটে। তারপর কালভার্ট পার হওয়ার পরে বাঁশঝাড়গুলোর কাছে আসতেই কটকট শব্দ শুরু হলো। আমিও সবাই পাত্তা না দিয়ে মনের আনন্দে গান গাইতে গাইতে ভ্যান চালিয়ে বাড়ি যাচ্ছি। আর মনে মনে বলছি, যতই আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না কেন, আমি জালাল ভয় পাওয়ার মানুষ না। তারপর আমি যখন শিয়ালমারা খোয়ার পার করে মাটির রাস্তায় নামলাম, তখন ওই বটগাছের ওপর থেকে কিছু পানি আমার মাথার ওপরে এসে পড়ল। আমি সম্পূর্ণ ভিজে গেলাম। প্রচণ্ড দুর্গন্ধ বেরোতে শুরু করলো আমার শরীর থেকে। আমি বুঝে গেলাম এটা পানি না, কোনো বদমাশ পিশাচ নিশ্চয়ই এই কাজ করেছে। আমি রেগে তখন একদম আগুন। তখন আমার গৌরাঙ্গদার কথা মনে পড়ল। গৌরাঙ্গ বলেছিল কোনো পিশাচ যদি কারো শরীরে এইভাবে পানি ছিটিয়ে দেয় তবে সেটাতে আগুন জ্বালিয়ে দিলে নাকি ওই পিশাচের শরীরেও আগুন ধরে যায়। আমি জামা খুলে ফেললাম আর ওই পিশাচের উদ্দেশ্যে বলতে লাগলাম, দাঁড়া, তোর ব্যবস্থা করছি। এই বলে বিড়ি জ্বালিয়ে যখনই আমার গায়ের জামা খুলে আগুন জ্বালাতে যাব, তখন বটগাছের ওপর থেকে ওই পিশাচ আমাকে অনুরোধ করতে শুরু করলো, না জালাল, এই কাজ করিস না, জামায় আগুন দিস না। তখন আমি বলি, আমি জামায় আগুন দেব, আজ তোর একদিন কি আমার একদিন। ওদিকে পিশাচটা আমাকে অনুরোধ করেই চলেছে। আমি আগুন জ্বালিয়ে দিলাম আমার জামায়, আর সাথে সাথে সেই পিশাচটার সে কি ভয়ঙ্কর আর্তনাদ। কিন্তু আমি সেদিকে কান না দিয়ে আমার কাজ করে যাচ্ছিলাম। যতক্ষণ না পর্যন্ত জামাটা পুড়ে ছাই হয়ে যায় আমি সেখানে ছিলাম। পিশাচটা হয়তো পুড়ে মরে গিয়েছিল। ও মরার আগে আমাকে বলেছিল, জালাল, এই কাজের সাজা তুই পাবি। যাই হোক, আমি বাড়ি চলে গেলাম। এই ঘটনার 4-5 দিন পর থেকে আমার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। আমি যখন তাল গাছ কাটার জন্য গাছের উপরে উঠতাম, তখন আমি অদ্ভুত কিছু সাপ দেখতে পেতাম। আমি গাছ কাটার সময় অনেক সাপ দেখেছি, কিন্তু এই সাপগুলো সেরকম না। সাপ দেখলে সাধারণত করণীয় কি? দ্রুত গাছ থেকে নেমে যাওয়া অথবা সেটাকে ছুরি দিয়ে কেটে ফেলা, যদি সুযোগ থাকে। আমি প্রথম সাপ দেখে দ্রুত গাছ থেকে নেমে গেছি আর নিচে এসে বাঁশ ধরে ঝাঁকিয়েছি যাতে সাপ পালিয়ে যায়। এই সাপ দেখার বিষয়টা আমার সাথে প্রতিদিন ঘটতে থাকে। এই সাপগুলোর বেশিরভাগই সাদা রঙের ছিল। একদিন আমি প্রচণ্ড রেগে আমার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে সাপটাকে দিলাম এক কোপ, আর সাথে সাথে সেটা গায়েব হয়ে গেল। আমি টর্চ মেরে সাপটাকে খুঁজতে থাকি, কিন্তু কোথাও পাই না। আমি বুঝে যাই এটা সাপ না, এটা জিন। সেই রাতে আমার আর একটা গাছ কাটা বাকি ছিল। যখন আমি শেষ গাছে উঠলাম, গাছের ঠিলা বাঁধার জন্য আমি লক্ষ্য করি প্রত্যেকটা তালের কান্দায় একটা করে সাপ ঝুলে আছে। অর্থাৎ আমি যেই গাছটায় ঠিলে বাঁধবো সেই জায়গায়, কান্দা বলতে তালের ছোড়া বা শীষ,
এটাকে বোঝায়। আঞ্চলিক ভাষায় আমরা এটাকে কান্দা বলি, অর্থাৎ যেখান থেকে রস আসে। আমাকে দেখা মাত্র সাপগুলো ফনা তুলে আমার দিকে তেড়ে আসে, আর আমি সাথে সাথে গাছ থেকে নেমে পড়ি। তাড়াহুড়ো করতে গিয়ে আমি পড়ে যাচ্ছিলাম। যাই হোক, এই ঘটনা আমি আমার স্ত্রীকে বলি। বিষয়টা স্বাভাবিক বলে মনে হয় না আমার স্ত্রীর। সে একজন হুজুরের শরণাপন্ন হয়। সে হুজুরকে গিয়ে সবকিছু খুলে বলে যে কিছুদিন যাবৎ এই সাপ দেখছি আমি, এবং পিশাচের সাথে আমার কি হয়েছিল সেটাও তাকে বলা হয়। সবকিছু শুনে হুজুর বলেন, কি আর করার, যা হবার হয়ে গেছে, আপনার স্বামীকে একটু সাবধানে চলাফেরা করতে বলবেন। তারপর হুজুর কিছু তাবিজ আমার স্ত্রীকে দিলেন। তাবিজগুলোর ভেতরে একটি তাবিজ একটু আলাদা, যেটা আমাকে ডান হাতে পড়তে বলেছিলেন। বাকিগুলো তাল গাছে ঝুলিয়ে রাখতে বলেছিলেন। হুজুরের দেয়া তাবিজগুলো গাছে ঝোলানোর পর থেকে ওরকম আর কখনো আমি সাপ দেখিনি, বা ওই ধরনের কোনো কিছু আমার সাথে ঘটেনি। তবে এবার শুরু হয় অন্য এক ঝামেলা। আমি যখন বাড়ি ফিরতাম তখন শেয়ালমারা খোয়ার থেকে নিচে নামার সাথে সাথে করুণ এক কান্নার আওয়াজ শুনতে পেতাম। ওই বট গাছের ওপর থেকে আওয়াজটা আসতো। সে কি মায়া কান্না! আমি বুঝতাম এটা কোনো সাধারণ মানুষ না, এটা কোনো পিশাচের কাজ। আমি ভ্যান নিয়ে দ্রুত ওই জায়গা ত্যাগ করতাম। মজার বিষয় হচ্ছে, যেদিন আমি আমার সাথে অন্য কেউ থাকতো সেদিন কোনো কান্নার আওয়াজ শুনতে পেতাম না। মাঝে মাঝে বাড়ি ফেরার পথে কাউকে রাস্তায় পেয়ে গেলে তাকে ভ্যানে তুলে নিতাম। সেদিন আর সমস্যা হতো না। এই সমস্যা শুধু একা থাকলেই হয়। এভাবে কেটে যায় 7-8 মাস। বিষয়টা ততদিন আমার কাছে ডাল ভাত হয়ে গেছে। একদিন আমি খেয়াল করলাম হুজুরের দেয়া তাবিজটা আমার হাতে নেই। সম্ভবত গোসল করার সময় সেটা পড়ে গেছে। এই তাবিজ হারিয়ে যাবার বিষয়টা আমি তেমন একটা গুরুত্ব দিলাম না। যেহেতু অনেক দিন হয়ে গেছে, মনে মনে ভাবলাম আর কোনো সমস্যা হবে না। তখন শীতকাল, মাঘ মাসের এক ঘুটঘুটে অন্ধকার রাতে আমি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। মালিবাগ পার হয়ে যখন সেই সেচ ঘরে অর্থাৎ বোরিংয়ের পাশে বটগাছটার নিচে আসছি, তখন হঠাৎ করে 5-6টা ঘোড়া আমার ভ্যানের সামনে চলে আসে। আমার হাতে টর্চ লাইট ছিল, সেটার আলোয় আমি যেটা দেখতে পেলাম সেটা দেখে আমার পিলে চমকে যায়। আমি দেখি এই ঘোড়াগুলোর মধ্যে একটি ঘোড়ার মাথা নেই। বাকি ঘোড়াগুলো আমার ভ্যানের চারপাশে ঘুরতে থাকে আর আমার ভ্যান কামড়িয়ে ধরে। আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু ওখানে থাকলে আমার বিপদ হবে এই ভেবে আমি সামনে এগোনোর চেষ্টা করি, কিন্তু এগোতে পারছি না। একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো ঘোড়াগুলো আমার চারপাশে ঘুরলেও আমার কাছে আসতে পারছে না। ওরা আমার ভ্যানের পেছনের দিক থেকে ভ্যানের বডি কামড়ে ধরে আছে, কিন্তু সামনে আসছে না। আমি নিশ্চিত হলাম যতক্ষণ আমার হাতে জ্বলন্ত বিড়ি আছে ততক্ষণ ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তখন ভ্যান থেকে নেমে আমার একটা বিড়ি জ্বালিয়ে 2 হাতের আঙুলের ভেতরে বিড়িটিকে গুঁজে গায়ের সব শক্তি প্রয়োগ করে সামনের দিকে এগোতে থাকলাম। এই মাঘ মাসের কনকনে শীতের মাঝেও আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেলাম। এভাবে বেশ কিছুক্ষণ চেষ্টা চালানোর পর আমি কিছুটা সক্ষম হই সামনে এগোতে। এক সময় ওই ঘোড়াগুলো কোথায় যেন মিলিয়ে যায়। আমি 7-5 না ভেবে দ্রুত ভ্যান নিয়ে ছুটলাম বাড়ির দিকে। মাদ্রাসা বাজার পার হয়ে, কবরস্থান পার হয়ে যখন কালভার্টের ওপরে উঠেছি, তখন ওই ঘোড়াগুলো আবার আমার পথ আটকে ফেলে। এবার তারা একসাথে সবাই রাগে গর্জন করছে, আমার ভ্যানের চারপাশে ঘুরছে। মাথাবিহীন ঘোড়াটা আমার সামনে দাঁড়িয়ে আছে, আর সে এক বিন্দুও নড়ছে না তার জায়গা থেকে। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। এদিকে ঘোড়াগুলো 2 পাশ থেকে আমাকে ধাক্কা মারতে থাকে। আমি তখন শক্ত হয়ে ভ্যানের হ্যান্ডেল ধরি। ঘোড়াগুলো ভ্যান ধাক্কাতে ধাক্কাতে আমাকে সামনে নিয়ে যাবার চেষ্টা চালাচ্ছে। অনেক চেষ্টার পর এক সময় ঘোড়াগুলো আবার আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। আমি আবার দ্রুত ভ্যান চালাতে থাকি। শিয়ালমারা খোয়ার পার হয়ে মাটির রাস্তা দিয়ে যখনই ওই বট গাছের নিচে এসেছি, তখন মনে হলো ওই গাছের পাশ থেকে কিছু একটা বেরিয়ে গেল। মনে হচ্ছে ওরা এতক্ষণ আমার জন্য অপেক্ষা করছিল। আমি দ্রুত ভ্যান চালিয়ে ছুটতে থাকি। যেভাবেই হোক আমাকে পালাতে হবে, কিন্তু আমি বেশি দূর যেতে পারলাম না। ওই 2টা তেঁতুল গাছের নিচে আসতেই কট করে একটা শব্দ হয়ে আমার ভ্যানের চেন ছিঁড়ে গেল। ঘুটঘুটে অন্ধকার রাত, কিছুই দেখা যাচ্ছে না। আমি পেছনে টর্চ মারলাম, কিন্তু আলো বেশি দূর গেল না, কারণ অন্ধকারের সাথে ঘন কুয়াশাও ছিল। তবে একসাথে অনেকগুলো ঘোড়া দৌড়ে আমার দিকে আসতে শুরু করলো, যার ঘুরের শব্দ শুনে আমি আর কাল বিলম্ব না করে ভ্যান থেকে নেমে দৌড় শুরু করি।
আমাকে বাঁচতে হলে পালাতে হবে। আমি পাগলের মতো ছুটে চলেছি। এর ভেতর কখন যে আমার বিড়ির আগুন নিভে গেছে সেটা আমি খেয়াল করিনি। খেয়াল করার মতো পরিস্থিতিও ছিল না। আমি যখন বাড়ির কাছাকাছি আম গাছটার নিচে আসি তখন লক্ষ্য করি নিচে কে একজন দাঁড়িয়ে আছে। আমি সেটাকে দেখে থমকে যাই, কারণ একটু দূর থেকে দেখে তাকে মানুষের মতো মনে হচ্ছিল। আমি আরও কাছে গিয়ে টর্চ মেরে যে দৃশ্য দেখি সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম মানুষের মতো গঠন, তবে পুরো শরীর কালো লোমে ভরা, অনেকটা ভাল্লুকের মতো। আর তার মুখটা মানুষের মতো, কিন্তু কি বিভৎস সেই মুখ। মনে হচ্ছে তার মুখের সম্পূর্ণ অংশ কেউ ঝলসিয়ে দিয়েছে। এই দৃশ্য দেখে আমি তখন কি করব আমার মাথা কাজ করছিল না। এক সময় ওই পিশাচটা আমার সাথে কথা বলে ওঠে এবং সে বলে অনেক দিন ধরে সে আমার অপেক্ষায় ছিল। আজকে সে তার স্ত্রীকে হত্যার প্রতিশোধ নিতে চায়। এই বলে সেই পিশাচটা আমাকে আক্রমণ করে বসে। আমি প্রতিরোধ করার চেষ্টা করি, কিন্তু আমার শক্তি তার শক্তির কাছে হেরে যায়। এক সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। তবে জ্ঞান হারানোর আগে আমার মনে হয়েছিল কেউ আমাকে মিয়া ভাই বলে ডাকলো। পরের দিন আমার যখন জ্ঞান ফেরে তখন আমি জানতে পারি আমার ছোট ভাই আলাল নাকি আমাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছে। আলালের কথা অনুযায়ী সে রাতে আলাল নাকি একটু বাথরুমে যাবার জন্য বের হয়েছিল এবং আম গাছের নিচে ধস্তাধস্তির আওয়াজ পেয়ে সে টর্চ নিয়ে আম গাছের কাছে আসে এবং সে দেখতে পায় আমি কোনো একটা কিছুর সাথে ধস্তাধস্তি করছি, যেটা অনেকটা ভাল্লুকের মতো। এই অবস্থা দেখে আলাল মিয়া ভাই বলে জোরে চিৎকার দিতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, মিয়া ভাইকে ভাল্লুক ধরেছে। আলালের চিৎকার শুনে আশেপাশের মানুষ লাঠি নিয়ে ছুটে আসে। ততক্ষণে ভাল্লুকরূপী পিশাচটা আমাকে ছেড়ে চলে গেছে। আমার শরীরের অনেক জায়গায় ওই ভাল্লুকরূপী পিশাচটার আঁচড় লেগেছিল। সেগুলোর দাগ এখনো আমার শরীরে আছে। জালাল ভাই যখন ঘটনাটি বলছিলেন তখন তিনি জামা খুলে উপস্থিত সবাইকে সেই আঁচড়ের দাগ দেখিয়েছিলেন। আমরা দেখেছিলাম তার শরীরের বিভিন্ন জায়গায় অনেকগুলো ক্ষত চিহ্ন। যাই হোক, এই ঘটনার পরে জালাল ভাই অনেকদিন অসুস্থ ছিলেন। পরবর্তীতে উনি একজন ভালো হুজুরের শরণাপন্ন হয়েছিলেন। তারপর তার কাছ থেকে আবারও তাবিজ গ্রহণ করেন। উনি 2021 সালে মারা যান। শুনেছি তিনি অসুস্থ হয়ে মারা গেছেন। তার মৃত্যুর পেছনে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা সেটা এখনও অজানা। এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি সবার ভালো লেগেছে। অনাকাঙ্ক্ষিত বানান ভুল এবং অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই পড়ে শোনানোর অনুরোধ রইল। মেহেদী হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। শুনছেন ভূত.com প্রেজেন্টস অচিনপুর হন্টেড বাই এয়ারটেল। আপনাদের একটু জানিয়ে দিই, অচিনপুর সহ আপনাদের পছন্দের সব কন্টেন্ট ইউটিউবে আনলিমিটেড স্ট্রিম করতে পারবেন আপনি এয়ারটেল বেস্ট স্ট্রিমিং প্যাকে। 179 টাকায় 30 দিন আনলিমিটেড ইউটিউব স্ট্রিমিং করতে ভিজিট করুন মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করুন *4*179# এই নাম্বারে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, যে ঘটনাগুলো আপনারা হয়তো আগেও শুনেছেন বা কখনো শুনেননি বা বারবার শুনতে চান। সেই বিখ্যাত কিছু ঘটনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এখন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা। আমি লাজিম ইয়াসির জিয়াদ। আমি আশুলিয়া সাভার থেকে বলছি। রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনার ভূত এফএম ও ভূত.com এই শোয়ের প্রতি আমার আলাদা ভালো লাগা কাজ করে। এই ভালো লাগা থেকে আমি বিভিন্ন স্টোরি কালেক্ট করার চেষ্টা করি। আজকে যে ঘটনাটি
আপনার কাছে আমি শেয়ার করব সেই ঘটনাটি আমার একজন পরিচিত ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা, ভাইয়ের জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। বেশি কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ভাই আমাকে যেভাবে বলেছেন সেই অনুযায়ী আমি লেখার চেষ্টা করছি। আমাকে ভাই তার পরিচয় গোপন রাখতে অনুরোধ করেছেন, সে কারণে ঘটনায় ব্যবহৃত সকল নাম, ছদ্মনাম আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন। আমার নাম রিফাত। ঘটনাটি যখন আমার সাথে ঘটে সালটি ছিল 2015। আমি সদ্য বিয়ে করে আমার ওয়াইফকে নিয়ে একটি নতুন বাসায় উঠি। আমরা নতুন বাসায় ওঠায় আমার বাসার জন্য কিছু আসবাবপত্র প্রয়োজন হয়। একদিন বিকেলে আমি আমার ওয়াইফকে একটি ফার্নিচারের দোকানে নিয়ে যাই। বিশেষ দ্রষ্টব্য গোপনীয়তা রক্ষায় আমি দোকানের নাম লিখছি না। দোকানে যাওয়ার পর বিভিন্ন আসবাবপত্র দেখতে দেখতে আমার চোখ আটকে যায় একটি অতি সুন্দর কারুকাজ করা আলমারির ওপর। আমি আমার ওয়াইফকে আলমারিটি দেখিয়ে আলমারিটি নেয়ার কথা বলি। আমার ওয়াইফেরও আলমারিটি অনেক পছন্দ হওয়ায় আমরা আলমারিটি কেনার সিদ্ধান্ত নেই। কেনার সময় আমি একটি অদ্ভুত বিষয় খেয়াল করি, আলমারিটির সৌন্দর্য অনুযায়ী যে দাম হওয়া উচিত দোকানদার তার চেয়ে অনেক কম দামে আলমারিটি আমাকে বিক্রি করে দিল। আমিও অনেক পছন্দ হওয়ায় 7-5 না ভেবে আলমারিটি কিনে বাসায় নিয়ে আসি। এই আলমারিটি কেনা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। এই আলমারিটি যে কত বড় বিপদের মুখে আমাদের ফেলতে যাচ্ছে এটা আমি কখনো কল্পনাও করিনি। পছন্দের আসবাবটি বাসায় নিয়ে আসার পর 2-3 দিন তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু মাঝে মাঝে মনে হতো আমি এবং আমার ওয়াইফ ছাড়া আমাদের বাসায় তৃতীয় কোনো একজনের অস্তিত্ব আছে। এই বিষয়টিকে আমরা এতটা গুরুত্ব দেই না। আমরা মনে করি এটা হয়তো আমাদের মনের ভুল। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, সকালবেলায় বের হয়ে যাই, আবার রাতে বাসায় ফিরি। সে কারণে আমার ওয়াইফ বাসায় সারাদিন একাই থাকে। তো একদিন বিকেলে আমার ফোনে একটি কল আসে। কলটি ছিল আমার পাশের বাসার ফ্ল্যাটের এক ভদ্রমহিলার, এবং কল রিসিভ করা মাত্রই তিনি বললেন, আপনার ওয়াইফ আত্মচিৎকার শুনতে পেয়ে আমি সাথে সাথে আপনার ফ্ল্যাটে যাই। অনেকক্ষণ যাবৎ আপনাদের দরজা নক করছি, কিন্তু তিনি দরজা খুলছেন না। আপনি তাড়াতাড়ি বাসায় আসেন। কথাগুলো শুনে অফিস থেকে তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। 5টার দিকে আমি বাসায় পৌঁছে যাই। আমার কাছে বাসার চাবি থাকায় আমি বাসার দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখি আমার ওয়াইফ আলমারির পাশে নিচে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে, আলমারির দরজা খোলা অবস্থায়। আমি ওর মুখে পানি ছিটিয়ে ওর জ্ঞান ফিরিয়ে আনি এবং এরপর আমি ওকে জিজ্ঞেস করি, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন, কি হয়েছিল? এরপর ও আমাকে বলতে শুরু করলো, আমি বিকেলে কাপড় গুছিয়ে আলমারিতে রাখতে যাচ্ছিলাম। আলমারিটি খোলা মাত্র আমি যা দেখলাম তা আমি দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমি দেখি মানুষ আকৃতির কিছু আলমারির ভেতরে বসে আছে। সেই জিনিসটার চোখ সাদা বর্ণের, দেখে মনে হচ্ছে চোখের ভেতর দিয়ে বিদ্যুৎ বয়ে যাচ্ছে, আর সেই জিনিসটার সারা শরীরে রক্ত মাখা। আমি এটি দেখা মাত্র চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। আমি এসব বিষয় বিশ্বাস করতাম না। আমি আমার ওয়াইফকে বলি, তুমি হয়তো ভুল কিছু দেখেছো। আরে এরকম কোনো কিছু হওয়া সম্ভব না। আমার এই জিন ভূতের প্রতি অবিশ্বাস করা, এই জিন ভূত বলতে যে কিছু নেই, আমার এই ধারণা, এই বিশ্বাস যে আমাকে সেই রাতেই পরিবর্তন করতে হবে, আমার জানা ছিল না। ওই দিন রাতে আমি এবং আমার ওয়াইফ রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক তখন 3:30। আমার ঘুম ভেঙে যায় একটা কান্নার শব্দে। কান্নার শব্দটি আসছিল আলমারি থেকে। পরক্ষণে আমরা দুজনেই শুনতে পাই কি যেন নারী কণ্ঠে কান্না করছে এবং কিছু একটা বলছে। হঠাৎ আলমারির দরজাটা আপনা আপনি খুলে যায়। সেখান থেকে একটি মানুষ আকৃতির কিছু বেরিয়ে আসে। ওই জিনিসটা এক নিমেষে আমার সামনে দিয়ে চলে যায়। আমাদের দুজনের গলা টিপে ধরে। আমাদের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। মনে হচ্ছিল আজকে এই শেষ দিন, আর দিনের আলো দেখতে পারবো না। কিছুক্ষণের মধ্যে ফজরের আজান শুরু হয়। যেন আমাদের জীবন ফিরে পাই। ওই শয়তানটা আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যেতে থাকে এবং যাওয়ার সময় শুধু একটা কথাই শুনতে পাই, কেউ যেন অলক্ষ্যে বলে, মরবি, তোরা মরবি। ওই দিন সকালে আমি এবং আমার ওয়াইফ ওই ফার্নিচারের দোকানে যাই এবং ওই দোকানদারকে সবকিছু খুলে বলি। দোকানদার তারপর বলতে শুরু করে, আপনারা যেদিন আমাদের কাছ থেকে আলমারিটা কিনেছিলেন ওই দিন সকালে আমরা এই আলমারিটা আরেকজনের কাছ থেকে কিনে আনি। এরপর দোকানদার আমাদের একটি ফোন নাম্বার দিয়ে বলে, এই নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন।
তারা হয়তো কিছু জানে, তারাই আলমারিটা আমাদের কাছে বিক্রি করেছে। এরপর আর কোনো উপায় খুঁজে না পেয়ে সেই নম্বরটিতে কল দিয়ে কিছুক্ষণ পর এক ভদ্র মহিলা কল রিসিভ করেন। এরপর আমরা তাকে জিজ্ঞেস করি, আপনি কিছুদিন আগে একটি আলমারি বিক্রি করেছিলেন? মহিলাটি হ্যাঁ বোধক উত্তর দেয়। এবার আমরা আমাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো খুলে বলি। এরপর তিনি যা বলেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তিনি বলেন, আজ থেকে 2 বছর আগে আমাদের বাসায় 3 তলায় একজন স্বামী স্ত্রী ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। তারা খুব অদ্ভুত প্রকৃতির, তারা কারোর সাথে কথা বলতেন না, বাসা থেকে বের হতেন না। একদিন রাতে তাদের ফ্ল্যাট থেকে এক ভয়ানক আত্মচিৎকার ভেসে আসে। চিৎকার শুনে আমরা সবাই ওই ফ্ল্যাটে যাই। তাদের ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল। আমরা অনেকক্ষণ দরজায় নক করতে থাকি, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে আমরা দরজা ভেঙে ফেলি। দরজা ভেঙে ফ্ল্যাটের ভেতরে যাওয়া মাত্র আমরা দেখি সেই দৃশ্য যা মানুষ দ্বিতীয়বার দেখতে চাইবে না। আমরা সকলে দেখি ওই স্বামী স্ত্রীর নিথর দেহ মেঝেতে পড়ে আছে। তাদের হাত মুচড়ে কেউ ভেঙে দিয়েছে, তাদের চোখ কেউ তুলে ফেলেছে, তাদের দেহ থেকে সব রক্ত শুষে নেওয়া হয়েছে। এরকমভাবে হত্যা করা হয়েছে যে সেটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব না। ওই রাতে বাসায় পুলিশ এসে বাসার প্রতিটি লাশ উদ্ধার করে। ওই স্বামী স্ত্রীর বাসায় একজন কাজের মেয়ে ছিল, তৃতীয় লাশটা ছিল তাকেও ঠিক একইভাবে হত্যা করা হয়েছিল। এরপর পুলিশ তদন্ত করে, কিন্তু কোনো রহস্য উন্মোচন করতে না পারায় তদন্ত বন্ধ করে দেয়। এরপর আমাদের ওই ফ্ল্যাট কোনোদিন ভাড়া হয়নি, কিন্তু মাঝে মধ্যে ফ্ল্যাট থেকে নানান শব্দ শোনা যেত। এর মধ্যে তাদের পরিবার পরিজন কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। আমরা এরপর সিদ্ধান্ত নেই তাদের বাসার সকল কিছু বিক্রি করে দেব। তিনি এই বলে তার কথা শেষ করেন। তার মুখে এসব কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এরপর আমি সিদ্ধান্ত নেই আজ আমাদের বাসায় আমরা যাব না, আমরা আমাদের বন্ধুর বাসায় যাব। এরপর আমি এবং আমার ওয়াইফ আমার বন্ধু করিমের বাসায় যাই। এরপর করিমকে আমাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা একে একে খুলে বলি। করিম সব ঘটনা শুনে আমাকে একটি ভালো কবিরাজের সন্ধান দেয়। আমি এবং আমার বন্ধু করিম ওই বিকেলেই কবিরাজের সঙ্গে দেখা করতে তার আশ্রমে চলে যাই। আশ্রমে বেশ কিছুক্ষণ বসে থাকার পর কবিরাজের সঙ্গে আমাদের দেখা করার সুযোগ হয়। তার সাথে দেখা করে আমার এবং আমার ওয়াইফের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা আমি একে একে বলি। শুনে তিনি আমাদের আশ্বস্ত করেন তিনি আমাদের বাসায় কাল আসবেন। সেদিনের মতো আমিও আমার বন্ধু আশ্রম থেকে বাসায় চলে আসি। সেদিন রাতে আমার এবং আমার ওয়াইফের সাথে একটি অদ্ভুত বিষয় ঘটে যায়। আমরা দুজনেই অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নে ওই শয়তান আমাদের বলতে থাকে, তোরা পালিয়ে যাবি কোথায়? তোরা যেখানেই যাস কোনো লাভ হবে না, তোদের রক্ত চুষে খাবো। এসব দেখে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি ফজরের আজান হয়েছে। ঠিক তখনই আমার ফোনে একটি কল আসে। কলটি ছিল কবিরাজের আশ্রম থেকে। কবিরাজ বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তার সাথে দেখা করতে হবে। আমি আর করিম তখনই কবিরাজের সঙ্গে দেখা করতে চলে যাই। এরপর কবিরাজ আমাদের যা বলেন সেসব কথা শুনে আমরা রীতিমতো ভয়ে ঠান্ডা হয়ে যাই। তিনি বলেন, ওই আলমারিটি কিনে তোমরা মৃত্যুকে আহ্বান জানিয়েছ। ওই আলমারিটি একটি খবিশ জিনের বাসস্থান। জিনকে সে আলমারিতে একটি বাক্সের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। জিনটির প্রধান চাহিদা হলো মানুষের রক্ত। তুমি যে স্বামী স্ত্রীর কথা আমাকে বলেছিলে তারা ভয়ঙ্কর কালো জাদু চর্চা করত। তারা তাদের বিভিন্ন অসাধু কাজ সাধনের জন্য ওই জিনকে বন্দী করে। তারা কালো জাদুতে এতটা পারদর্শী না হওয়ায় ওই জিনটি মুক্ত হয়ে যায় এবং একে একে তাদের সবাইকে মেরে ফেলে। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে তারা ওই জিনটিকে একটি বাক্সে বন্দী করতে পেরেছিল। এজন্য ওই জিন কারো কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু তোমার স্ত্রী বাক্সটা খুলে ওই জিনকে আবার মুক্ত করে দিয়েছে। বাক্সের কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাই। বাক্সের ব্যাপারে আমার কোনো কিছু জানা ছিল না। কবিরাজ আবারও বলেন, এই জিনকে আর বন্দী করা সম্ভব হবে না, তবে একটি উপায় আছে, ওই জিনকে মেরে ফেলতে হবে, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আমার বন্ধু করিম কবিরাজকে তার শিষ্যকে নিয়ে যাই আমাদের বাসায়। কবিরাজ বাসায় প্রবেশ করা মাত্র বাসার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়, আর কেউ চাপা গলায় বলতে থাকে, এসেছিস তোরা। কবিরাজ এরপর একটি বৃত্ত আঁকে। আমাকে আর করিমকে সেই বৃত্তে প্রবেশ করতে বলেন, আর আমাকে সেই আলমারিটি যে রুমে আছে সেই রুমটি দেখিয়ে দিতে বলেন। এরপর কবিরাজ তার 4 শিষ্যকে নিয়ে সেই রুমে প্রবেশ করে, আর যাবার আগে আমাদের বলে যান যা কিছু হয়ে যাক আমরা যেন ওই বৃত্ত অতিক্রম না করি। কবিরাজ রুমে প্রবেশ করা মাত্রই সেই ভূমিকম্প বেড়ে চলে। 1 ঘন্টা পর হঠাৎ পরিবেশ স্থির হয়ে যায়। কবিরাজ রুম থেকে বেরিয়ে আসেন, তার সারা শরীরে বড় বড় আঁচড়ের দাগ। এরপর তিনি বলেন, আমরা ওই জিনকে বন্দি করতে পেরেছি, কিন্তু একে বেশিক্ষণ বন্দি রাখা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব বাক্সটি পুড়িয়ে ফেলতে হবে। এরপর তিনি বাক্সটি পুড়িয়ে ফেলেন।
বাক্সটা পোড়ানোর সময় অনেক ভয়ানক আত্মচিৎকার ভেসে আসে। আস্তে আস্তে বাক্সটি পুড়ে ছাই হয়ে যায়। এরপর কবিরাজ বলেন এই জিনটি নেই, মারা গিয়েছে। কবিরাজ তার হাদিয়া নিয়ে চলে যান। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি আমাদের সাথে। কথা বলে রিফাত ভাই তার জীবনে ঘটে যাওয়া ঘটনা শেষ করেন। ডিয়ার লিসেনার্স, আপনারা কারো ব্যবহৃত জিনিস কেনার আগে সাবধানতা অবলম্বন করবেন। আর কখনো কোনো অদ্ভুত বাক্স পেলে খুলে দেখার চেষ্টা করবেন না। আপনার একটি মাত্র ভুল আপনার জীবন শেষ করে দিতে পারে। রাসেল ভাই, আপনার কাছে অনুরোধ রইল, আমার এই ঘটনাটি ভালো লাগলে লিসেনারদের সাথে শেয়ার করবেন। আমার কাছে আরও স্টোরি রয়েছে, সেই স্টোরিগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। আপনার স্টোরির অপেক্ষায় থাকলাম। আমাকে স্টোরি পাঠান russell.bhuth.com@gmail.com এই অ্যাড্রেসে, এবং আশা করব যে শুধু আপনি না, সবাই আমাদের অনেক অনেক ঘটনা পাঠাবেন। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম। প্রিয় রাসেল ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন, কারণ আল্লাহর রহমতে আপনি সব সময় ভালো থাকেন। আমি নিয়মিতভাবে 2012 থেকে এই অনুষ্ঠানটি শুনি। এমনিতে আমার কাছে ভৌতিক গল্প ভালো লাগে। তখন খুব ছোট ছিলাম। আপনার এই অনুষ্ঠানটি শুনতে শুনতে ভয়ে কখনো কখনো 1-2টা চিৎকারও দিতাম। পরে আম্মুর বকুনিও খেতাম, কিন্তু তবুও আপনার অনুষ্ঠানটি নিয়মিত শুনতাম। কখনো একেবারে আর্জেন্ট কোনো কাজ পড়ে গেলে পরে শুনে নিতাম। আমি এই প্রথম ভূত FM-এ কোনো ঘটনা পাঠাচ্ছি, অর্থাৎ ভূত.com-এর কথা তিনি বোঝাতে চেয়েছেন। যদি আপনার দয়া হয় তবে এটা সিলেক্ট করবেন, তাহলে অনেক খুশি হব, পরবর্তীতে আগ্রহী হব। এমনিতে আমার কাছে আরও অনেক সত্য বাস্তব ঘটনা রয়েছে। আমি আপনার কাছে পরবর্তীতে সেগুলো পাঠাবো। ঘটনা বলার শুরুতেই আপনার কাছে এবং প্রিয় লিসেনারদের কাছে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি চাই ঘটনাটি পড়ে শোনানো হোক। এবং তারপরে তিনি লিখতে শুরু করেছেন যে আমি স্টুডিওতে এসে তার বলার সুযোগ নেই, এই সমস্ত অনেক কিছু। এবং তিনি বলেছেন ঘটনাটি তাদের পরিবারের সাথে সম্পর্কিত এবং ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 40-42 বছর আগে। ঘটনাটির কেন্দ্রবিন্দু হলো আমার বড় ভাই। শুনেছি আমার আম্মুর কাছে উনি এখনও প্রায় সবসময়ই কাঁদেন আর বলেন, দুঃখ হলেও সত্য, বড় ভাই শুধু নাম শুনেছি কিন্তু কখনো বড় ভাইকে দেখিনি। আমরা বর্তমানে 6 ভাই বোন। আমি হলাম সবার ছোট। আমি হেফজো শেষ করে, আলেম শেষ করে এখন ঢাকার একটি মাদ্রাসায় তাফসিরে পড়ছি। সঙ্গত কারণে মাদ্রাসার নাম বলছি না। আমাদের বাড়ি হলো নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার চরকালী গ্রামের 3 নম্বর ওয়ার্ডে। আমি বলছিলাম রাসেল ভাই, ঘটনাটি আমাদের পরিবার কেন্দ্রিক, আনুমানিক 40 বা 42 বছর আগের ঘটনা। তখনকার সময়ে আমাদের বাড়িতে নাকি বিভিন্ন জিন ভূত এগুলোর আনাগোনা বেশি ছিল, যা আমাদেরকে এখনও দাদা দাদু বলে। আর আমাদের বাড়িতে নাকি বিভিন্ন রকমের বড় বড় গাছ ছিল, একটু জঙ্গলও ছিল, মোটামুটি ভুতুরে পরিবেশ বলতে পারেন। যাই হোক, তখন আমার বড় ভাইয়ের জন্ম হয়, অর্থাৎ আমার আব্বুর প্রথম সন্তান। তখন সবাই ছিল অনেক আনন্দে, দাদা দাদু, নানা নানু, এক কথায় সবাই তখন অনেক আনন্দে মেতে উঠেছিল। কিন্তু কে জানতো যে তাদের এই আনন্দ ছিল স্বল্প সময়ের জন্য। তাদের জন্য অপেক্ষা করছে দুঃখের সমুদ্র। ভাইয়া জন্মের 8 কিংবা 9 দিনের মাথায় ঘটে যায় সেই হৃদয় আঁতকে ওঠা ঘটনা। তখন আনুমানিক রাত 9টা হবে। বাসায় আমার আম্মু, পাশে নানুও ছিল। আব্বু ও দাদা ভাইয়া তখন দোকানে ছিল। তখন হঠাৎ সামনের দরজায় খটখট শব্দ হচ্ছে। বুঝতে বাকি রইল না কেউ একজন আসলো। তখন আম্মু বলল, কে ওখানে?
তখন আব্বুর গলার ভয়েস শুনতে পায়। তখন আম্মু গিয়ে দরজা খোলে। তখন কেউ রাতের বেলা প্রবেশ করতে চাইলে হালকা আগুনের বা হারিকেনের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো, এরপরে প্রবেশ করতে হতো, কারণ তখনও ঘরে ছোট বাচ্চা ছিল। কোনো অশুভ জিন ভূত থাকলে তা যেন চলে যায়, যাতে করে বাচ্চার ক্ষতি না হয়। তখন আম্মু দরজা খুলে দেখলো আব্বু দাঁড়ানো, চেহারা একটু ফ্যাকাশে হয়ে আছে। আম্মু বলল, আপনি একটু দাঁড়ান, আমি আগুন নিয়ে আসছি। তখন আব্বু আম্মুর কথা শুনে বলল, ধুর, কি বলো এসব, আমার সাথে কিছু নেই। বলে রাখা ভালো, আমার সেই ভাইয়ের নাম ছিল ইলিয়াস। তখন আব্বু বলে, কই আমার ইলিয়াস, তাকে আমার কোলে দাও। তখন নানু আব্বুকে বলে, তুমি গিয়ে হাত মুখ ধুয়ে আসো, পরে ইলিয়াসকে কোলে নিও। তখন আব্বু কোনো কথা না মেনে ভাইয়াকে কোলে নিল। কোলে নিয়ে ঘরে একটু হাঁটাহাঁটি করলো, ভাইয়াকে আদর করলো। হঠাৎ আম্মুকে আব্বু বলে উঠল, দেখো বাইরে কি সুন্দর পূর্ণিমার আলো, ইলিয়াসকে নিয়ে একটু বাইরে যাই। তখন আম্মু রেগে গিয়ে বলল, আজ আপনার কি হয়েছে, আপনি এসব কি আবল তাবল বলছেন, আপনি কেন ওকে নিয়ে বাইরে যাবেন? আপনার মন চায় তো আপনি একা ঘরের বাইরে যান, একে রেখে যাবেন। তখন আব্বু বলল, তাহলে দরজার পাশে দাঁড়িয়ে থাকি। আম্মু বলে, ঠিক আছে, দরজার পাশে দাঁড়িয়ে থাকুন, বাইরে যাওয়ার দরকার নেই। তখন আম্মু এক রুম থেকে আরেক রুমে যাওয়ার পরে আব্বু ভাইকে নিয়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে যায়। যখনই আব্বু ভাইয়াকে নিয়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে যায়, ঠিক তখনই সামনের দরজায় আবার খটখট শব্দ। আম্মু বলে, কে ওখানে? তখন আব্বু বলে, আমি। রাসেল ভাই, এখানে কিছু কথা বলে রাখা ভালো। আমি এতক্ষণ যে বললাম আব্বু আসলো, ভাইয়াকে কোলে নিল, উনি আসলে আমার আব্বু ছিল না, উনি হলো এক অশরীরী জিন, যা আব্বুর রূপ ধারণ করে এসেছে। উনি আদৌ আমার আব্বু নন, কিন্তু আম্মু আর নানু এটা বুঝতে পারেননি। আর ওই অশরীরী জিন কিংবা ভূত যাই বলেন, সে যখন আমার আব্বুর উপস্থিতি টের পেল, তখন সে ভাইয়াকে নিয়ে চলে গেল। তা অবশ্য আম্মু না দেখলেও নানু দেখেছে। নানু ভাবলো হতে পারে দরজার একটু বাইরে গিয়ে দাঁড়াবে। এত কিছু নানুর মাথায় আসেনি। তখন জিনটা ভাইয়াকে নিয়ে পেছনের দরজা দিয়ে বের হলো, আর সামনের দরজায় আব্বু আওয়াজ দিচ্ছে। তখন আম্মু আর নানু শক খেলো, একটা মানুষ এত তাড়াতাড়ি কিভাবে দুই জায়গায় থাকতে পারে। পরে আম্মু বলল, আপনি সেখানে গেলেন কখন? আপনি না এখানে ছিলেন? আব্বু আম্মুকে বলল, তুমি সব কি বলো, আমি কখন আসলাম, কি আবল তাবল বলছো? এগুলো বলতে বলতে আম্মু যখন দরজা খুললো, তখন দেখলো আব্বুর কোলে ভাইয়া নেই। তখন আম্মু বলে, কি ব্যাপার, ইলিয়াস কোথায়? ইলিয়াস কোথায়? আব্বু কোনো কিছু বুঝতে পারলো না। আব্বু আম্মুকে বলল, আমি ইলিয়াসকে কোথায় পাবো, আমি তো এইমাত্র দোকান থেকে আসলাম, কি বলছো এইসব? আম্মু বলল, এইমাত্র আপনি আসলেন, এসে ইলিয়াসকে কোলে নিলেন, এখন বলছেন আপনি কিছু জানেন না? বিশ্বাস করেন রাসেল ভাই, তখনই যে কি অবস্থা, আব্বু বুঝছে না আম্মুর কথা, আম্মু বুঝছে না আব্বুর কথা। তখন আম্মুর মাঝে শুরু হয় কান্না জড়িত তুমুল বাক বিতণ্ডা। কিন্তু নানু দেখলো ওই অশরীরী জিনটা যে ভাইয়াকে নিয়ে চলে গেল। তখন নানু বলল, এই কথা শুনে আম্মু একটা চিৎকার দিয়ে সেন্স হারিয়ে ফেলে। এবার শুরু হয় চিল্লাচিল্লি আর কান্নাকাটির শোরগোল। আমাদের বাড়িটা বেশ বড়, এমন চিৎকারে আর শোরগোল শুনে সবাই জড়ো হয়ে যায়। তখন কারো বুঝতে বাকি রইল না এটা অশরীরী জিন বা ভূত ছিল, যা আব্বুর ফেস ধরে এসেছিল। আমার ভাইয়াকে নিয়ে গেল। তখন সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও আমার সেই অবুঝ ভাইটিকে পাওয়া গেল না। অনেক কবিরাজ খোনারের কাছে শরণাপন্ন হয়, কিন্তু কোনো লাভ হয়নি, তারা কোনো উপায় বের করতে সক্ষম হয়নি। রাসেল ভাই, এই ঘটনা এতটুকুতে শেষ করতে পারলে ভালোই হতো, দুঃখ লাঘব হতো, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ঘটনা আরেকটু বাকি আছে, যার জন্য কেউ প্রস্তুত ছিল না। যখন আমরা সবাই খোঁজাখুঁজি করে না পেয়ে কান্নাকাটি করে ঘুমিয়ে গেছি, তখন ভোর রাতে মুয়াজ্জিনের আজান শুনে আম্মুর ঘুম ভেঙে যায়। আম্মু নামাজ পড়তে থাকে। তখন অজু করতে বের হবে। তখন আম্মু এমন সময় এমন ঘটনার সাক্ষী হবে তা কখনো কল্পনাও করতে পারেনি। আম্মু যখন দরজা খুলে বের হয়ে প্রথম পা দিল, তখন আম্মু ওই পা মাটিতে পড়ল না, পড়ল আমার সেই ভাইটির ওপরে। আম্মুর পায়ে জুতা ছিল, তাই বুঝতে পারিনি পায়ের নিচে কি পড়ল। আম্মু যখন হ্যারিকেন নিয়ে আসলো, তখন আলোতে ভেসে উঠল আমার পিচ্চি ভাইটার মৃত লাশ। রাসেল ভাই, আপনি একটু চিন্তা করুন আমার আম্মুর কি অবস্থা হলো। আম্মু তখন এত কিছু ভাবছিল না ভাইয়ার মৃত নাকি জীবিত। আম্মু তো ভাইয়াকে পেয়েই শুধু আদর করছে। তখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এলো আম্মুর পাশে। সবাই দেখছে ভাইয়া মারা গেছে। রাতের সব শীত যেন ভাইয়ার সেই পিচ্চি শরীরের ওপর দিয়ে বয়ে গেছে, হাত পা যেন জমে গেছে। আম্মুর তখন একটু পাগলের মতো অবস্থা হলো, কি করবে কি করছে কিছুই বুঝতে পারছে না। যখন আম্মু একটু স্বাভাবিক হলো, তখন আম্মু জানতে পারলো ভাইয়াকে তারা মেরে এরপর চলে গেছে। তখন আম্মুর আর কি করার ছিল। তখন আমার দুঃখিনী আম্মু আবার সেন্স হারিয়ে ফেলে। প্রিয় রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আজ এত বছর হয়ে গেল, কিন্তু
আম্মু এখনো ভুলতে পারেনি তার সেই দুঃখগুলো। এখনো মনে হলে আম্মু কেঁদে ওঠে, কিন্তু এখনো কেউ কিছু বুঝতে পারল না কেন ঘটলো এই ঘটনা, কি দোষ ছিল আমার আম্মু আব্বুর। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভালো থাকবেন। দোয়া করি আপনার ভবিষ্যতের দিনগুলো যেন আরো সুখকর হয়। আপনার একজন নিয়মিত শ্রোতা সালমান, হাফেজ মাওলানা সালমান বিন ওয়ালিউল্লাহ, গ্রাম চরকালি, ইউনিয়ন চর ফকিরা, থানা কোম্পানিগঞ্জ, জেলা নোয়াখালী। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে তারা যেমন ঘটনা পাঠাবেন, যারা ঘটনা নিয়ে বসে আছেন তারাও ঘটনা পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আশা করছি দারুণ দারুণ ঘটনা নিয়ে ফিরে আসবো প্রতিটি সপ্তাহে, যদি আপনারা ঠিকঠাক মতো ঘটনা পাঠান। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আর আমরা চাই আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে এবং নেক হায়াত দান করে, যেন ভূত.com শুনতে পারি আজীবন। যাই হোক, আমি সাবিনা খাতুন নাটোরের গুরুদাসপুর থেকে বলছি। আজ আমি আমার ছোট খালার সাথে ঘটে যাওয়া এবং আমার খালুর রহস্যজনক মৃত্যুর সত্য ঘটনা বলবো। আগেই বলে রাখি, এই ফার্স্ট ঘটনা পাঠালাম। যদি লেখায় কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর থানার গোপীনাথপুর গ্রামে, তাই স্টুডিওতে আসা সম্ভব না। আমি চাই রাসেল ভাই আপনি ঘটনাটা ভালো লাগলে ভূত.com-এ পড়ে শোনাবেন, কারণ আপনার কণ্ঠে ঘটনা শুনতে ভালো লাগে। আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। লাইভ শুনতে না পারলেও অপেক্ষায় থাকি কখন সকাল হবে আর ভূত.com ডাউনলোড করে শুনব। আমি ভূত.com আর ভূত FM-এর এমন কোনো এপিসোড নেই যা শুনিনি। আর অনেক জ্বর নিয়েও আমার জীবনের প্রথম ঘটনা লিখতে বসলাম। মূল ঘটনায় যাই। আমার খালা এবং আমাদের বাড়ি এ পাড়া ও পাড়া, মানে আমার মা এবং খালার গ্রামেই বিয়ে হয়েছে। উত্তর পাড়া খালার বাড়ি, দক্ষিণ পাড়া আমাদের বাড়ি। আর মাঝখানে জঙ্গল, মানে ভিটা মাটি তো জঙ্গল টাইপের। পাকা রাস্তা দিয়েও যাওয়া যায়, একটু ঘুরে যেতে হয়। সেই জঙ্গলে রয়েছে বাঁশঝাড়, আম বাগান, লিচু বাগান, নানা রকমের জংলি ছোট বড় গাছ। আবার কেউ কেউ ফসলও ফলায়, যেমন বেগুন, হলুদ, শিম ইত্যাদি। সেখানে আমাদের খালাদেরও জমি আছে, যেখানে হলুদ, বেগুন আর গরুর জন্য ঘাস চাষ করা হয়েছে। তো রোজ সেগুলো দেখাশোনা বা পরিচর্যার কাজে আসতে হয় সেখানে। তো ঘটনাটা এবার রোজার কিছুদিন আগের। আমার খালা প্রতিদিনের মতো সেদিনও এলেন সেই জমিতে দেখাশোনার জন্য আর কিছু সবজি নিতে। তখন বেলা আনুমানিক সকাল 10টা বা 11টা হবে। আমার খালা খেতে এসে দেখলেন ক্ষেতের আইলে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে খালার পরিচিত এক প্রতিবেশী বৌমা করে বিনিয়ে বিনিয়ে কাঁদছে, যার বাড়ি আমার খালার বাড়ির একদম সাথেই। তখন খালা চিন্তা করলেন, কিরে, বউকে তো এইমাত্র বাড়িতে দেখে আসলাম, এখন দেখি বউ এখানে দাঁড়িয়ে কাঁদছে, কি এমন হলো তার? কি হলো বৌমা? তোমাকে আমি খেতে আসার সময় ছেলেকে ভাত খাইয়ে আসতে দেখলাম, তো তুমি এখানে কখন কিভাবে এলে? কি দিয়েই বা এলে? আর কি হয়েছে তোমার? কাঁদছো কেন? খালার কথার কোনো উত্তর দিল না বৌমা। খালা তখন আবার ডাকলো, বৌমা, ও বৌমা। আর তখনই ওই ঘোমটা দেয়া মহিলা কর্কশ গলায় বলে উঠল, খবরদার, আমাকে মা বলবি না। কে তোর মা? আমি কারো মা না। যেই এই কথা বলেছে রাসেল ভাই, আমার খালা ভালো করে তাকিয়ে দেখলো সেই ঘোমটা দেয়া মহিলা মাটি থেকে এক হাত উঁচু দিয়ে শূন্যে ভেসে হেঁটে চলে যাচ্ছে। যেই না আমার খালা দেখেছে, এক দৌড় দিয়ে বাড়ি চলে গেছে, আর পেছনে তাকায়নি। বাড়িতে গিয়ে সবার সাথে ঘটনাটা শেয়ার করেছে। আমার মাও সেদিন খালার বাড়িতে গিয়েছিল কোনো একটা কারণে, তো মাকেও বলে কথাটা। তো মা বলে, তুই ভয় পেয়েছিস?
খালা বলে, না আমি ভয় টয় করি নাই অবশ্য, কিন্তু রাতে খালাতো ভাই কল দিয়ে বলে তার মায়ের প্রচুর জ্বর। তারপর আমার মা পরের দিন সকালে গিয়ে খালাকে অনেক বকাঝকা করে কবিরাজের কাছে নিয়ে পানি পড়া ও ঝাড়ফুঁক করিয়ে নিয়ে আসে। তার কিছুদিন পর খালা আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। এখন বলি আমার সেই খালুর সাথে ঘটে যাওয়া ঘটনা এবং আমার খালুর মৃত্যুর রহস্য। আমার খালু ছিলেন একজন কৃষক এবং খুবই ভালো মনের মানুষ, যাকে আমরা কোনোদিন কারোর সাথে ঝগড়া বিবাদ বা মারামারি করতে দেখিনি কখনো। গতবার কোরবানি ঈদের 2 মাস আগে আমার খালু মারা যায়। কিভাবে বলছি। সেই হলুদ ক্ষেতে যেখানে আমার খালা ভয় পেয়েছিল, সেই ক্ষেতে সেবারও হলুদ চাষ ছিল। একদিন আমার খালু হলুদ ক্ষেত পরিষ্কার করার কাজ করছিল। আমার খালা খালুকে হলুদ ক্ষেত পরিষ্কার করার কাজে সাহায্য করছিল। তখন ক্ষেতের এক পাশে দাঁড়িয়ে থাকা মেহগনি গাছের বড় একটা ডাল মরমর করে ভেঙে পড়ে গেল। একটুর জন্য খালুর মাথায় পড়ে নাই। তখন খালা এবং খালু দুজনে অবাক হয়ে গেল আর ভয়ও পেল, কারণ কোনো ঝড় বৃষ্টি ছাড়া এরকমভাবে ডাল পোকাতেও ধরেনি, তাহলে মাথার উপরে ভেঙে পড়বে কেন? ওই সময় খালা খালু ছাড়া ওখানে কেউ ছিল না। পরে খালা খালু সেদিনের মতো কাজ রেখেই বাড়িতে চলে আসে। এসে সেদিনও সবাইকে ঘটনাটি বলে। তো সবাই বলে যে ওখানে খুব খারাপ জিনের বসবাস, তুই কি জানিস না? খবরদার ওখানে যাস না একা। খালু কথাটা তেমন আমলে নেয় না এবং বলে কিছু হবে না, আল্লাহ ভরসা। যাই হোক, তার কিছুদিন পর খালু আবার সেখানে কাজে যায় এবং কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। এক পর্যায়ে খালু বাড়িতে চলে আসে। এসে হাত মুখ ধুতে গিয়ে খেয়াল করে তার স্যান্ডেল কোথায়। তখন সন্ধ্যা গড়িয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে। আর রাসেল ভাই জানেন তো, গ্রামে মাগরিবের আজানের পর রাত নেমে আসে। তারপর যদি হয় জঙ্গল, তাহলে কেমন হতে পারে? বিদঘুটে অন্ধকার। তখন খালুর মনে পড়ল তিনি তো স্যান্ডেল হলুদ খেতে রেখে চলে এসছেন। আবার গেলেন স্যান্ডেল আনতে সেই জঙ্গলের ভেতর হলুদ খেতে এবং নিয়েও আসলেন এবং খালাকে বললেন, এই শুনেছ, স্যান্ডেল আনতে গিয়ে তো একটা কাজ হয়েছে। আমি অবশ্য ভয় করিনি, কিন্তু কি ঘটেছে সেটা না বলেই তিনি চলে যান। খালা মাছ দিয়ে ভাত রান্না করেছে। খালু সেদিন আর কোথাও গেলেন না ঘুরতে, তাড়াতাড়ি খেতে বসলেন এবং খাওয়া দাওয়া শেষে খালাকে বললেন, আমাকে ধরে ওঠাও, আজ আমি অনেক খেয়ে ফেলেছি। এই বলে মজা করছিলেন। খালা শুনে রাগ করে বললেন, খাওয়ার পর এসব কি কেউ বলে? খালু হাসতে হাসতে ঘুমোতে চলে গেলেন। একসময় রাত 9টা-10টার দিকে খালুর ঘুম ভেঙে যায় এবং বমি হতে থাকে। অনেক অসুস্থ হয়ে পড়েন তিনি। তখনই সিএনজি ডেকে নাটোর সদর হাসপাতালে নেয়ার পথে খালু মারা যায়। কিন্তু খালুর সাথে সেদিন সন্ধ্যায় কি হয়েছিল বা তিনি কি দেখেছিলেন সেটা আজও অজানাই রয়ে গেল। কিন্তু আমরা নিশ্চিত যে খালু ভয় পেয়েই মারা গেছেন, না হলে তিনি কেনই বা ভয়ের কথা বলবেন? খালুর মৃত্যুর পর আর খালার ভয় করার কিছুদিন আগেও ওখানকার একজন লোক যার নাম মান্নান, ওই লোকও ওখানে দিনের বেলায় ওই ঘুমটা দেয়া মহিলাকে দেখে ভয় পেয়ে মরতে বসেছিল। অনেক চিকিৎসার পর সে সুস্থ হয়। অনেকেই বলে, বিশেষ করে আমার মা বলে, ওই জায়গায় নাকি অনেক বড় পুরনো একটা তেঁতুল গাছ ছিল। ওই গাছে ভয়ানক কিছু বাস করত, যা এখনও দিনের বেলাতে দেখা যায়। ওখানে আরও অনেকেই অনেক কিছু দেখেছে বা এখনও দেখে। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন রাসেল ভাই। আমার কাছে আরও ঘটে যাওয়া ঘটনা রয়েছে এবং সেই ঘটনাগুলো তিনি পাঠাতে চেয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা পাঠানোর জন্য। আশা করছি যে আপনার ঘটনা সবার ভালো লেগেছে এবং তারপরে তিনি তার নাম এবং ঠিকানা দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা লিসনারদের কাছে আরও বেশি স্টোরি চাচ্ছি। আপনারা ঘটনা পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhuj.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা থাকলাম আপনার ঘটনার অপেক্ষায়। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আমি সেভাবেই পড়ছি। আমার নাম, ঠিকানা সবকিছু গোপন রাখবেন দয়া করে। তারপরে তিনি তার নামটি লিখেছেন।
তারপরে তিনি বলছেন ঘটনাটি যদি সিলেক্টেড হয় আপনি পড়ে শোনাবেন। ঘটনাটি আমার একটা বন্ধুর কাছ থেকে শোনা। বাজার থেকে ফিরতে রাত একটু বেশি হয়ে যায় বাবুল মিয়ার। দরজার সামনে এসে দরদ মাখা কণ্ঠে নিজের স্ত্রীকে ডাক দেয়, কই গো মাহিনের মা, বাজারটা রাখো। দরজা খুলে পারভিন বেগম তড়িঘড়ি করে এসে ব্যাগ হাতে নেয়। তারপর বলে, আসতে এত রাত হলো যে? ছেলেটাকে নিছেন সাথে? আমার তো চিন্তা হচ্ছিল। যান, হাত মুখ ধুয়ে আসেন, আমি খাবার দিচ্ছি। ফাহিম কই? ও খেয়ে শুয়ে পড়েছে। আচ্ছা, তাহলে হাত মুখ ধুয়ে আসছি। গ্রামে এক নির্জন প্রান্তে বাবুল মিয়ার বাড়ি। টিন শেড বাড়ির উঠোনে হরেক রকম ফল ফলাদির গাছ। বাড়ির সামনে রাস্তা, আর রাস্তার পাশেই কবরস্থান। প্রতিবেশীদের ঘর খানিকটা দূরেই, তাই এদিকে লোকজনের আনাগোনা একটু কম। দুই ছেলে মাহিন, ফাহিম আর স্ত্রী পারভিনকে নিয়ে সুখের সংসার বাবুল মিয়ার। তবে এই সুখ টাকার নয়, এ সুখ ভালোবাসার। শান্তশিষ্ট মিষ্টভাষী বাবুল মিয়ার সুন্দর স্ত্রী পারভিন। 2 যুগ ধরে তারা যুগলবন্দী। সংসারে অর্থ কষ্ট থাকলেও ভালোবাসার কাছে তা নিতান্তই তুচ্ছ। অভাব থাকলে ভালোবাসা নাকি দৌড়ে পালায়, কিন্তু পারভিন আর বাবুলের ক্ষেত্রে তা বোধ হয় মিথ্যা। বাড়ির পাশেই কিছু জমি বর্গা নিয়ে চাষ করে বাবুল। সেই জমির আয় দিয়ে সংসার চলে কোনো মতে। তবে এ নিয়ে পারভিন বেগম কারো কাছে হাহুতাশ করেছে বলে শোনেনি। উল্টো সংসারে অভাবের কথা আসলেই বাবুলের পক্ষই নেয় পারভিন। লোকটা সারাদিন আমাদের জন্যই রোদে পুড়ে কাজ করে, নিজে ছেঁড়াটা পরে আমাদের নতুন কিনে দেয়। সংসারে অভাব থাকলেও না খেয়ে তো আর থাকি না, আরও কত কি। যাই হোক, হাত মুখ ধোয় বাবুল মিয়া, পারভিন এবং বড় ছেলে মাহিন। তারা খাবার খেতে বসে। পারভিন ভাত তরকারি দেয় দুজনের পাতে, তারপর নিজে নিয়ে খাবার খাওয়া শুরু করে। বাবুল আর পারভিনকে অর্ধেক ভাত খাওয়া না হতেই মাহিন বলে, মা, আমাকে আরো ভাত দাও। পারভিন মাহিনকে ভাত দেয়। নিমেষেই প্লেটের ভাত শেষ করে মাহিন আবারও ভাত চায়। অনেকদিন খাবার না খেলে মানুষের যেমন খিদে পায়, মাহিনের বোধহয় ঠিক সেরকমই খিদে পেয়েছিল। পারভিন মাহিনকে আবারও ভাত খেতে দেয়। মাহিন এই প্লেটের ভাতও মুহূর্তেই শেষ করে উঠে গিয়ে ভাইয়ের পাশে শুয়ে পড়ে। বাবুল মিয়া শুধু মাহিনের খাওয়ার দৃশ্য দেখছিল। হঠাৎ করে 17-18 বছরের ছেলেটা এতগুলো ভাত খেলো, যা আশ্চর্যই লাগলো তাদের কাছে। মাহিন ছেলেবেলা থেকে ভাত খাওয়াতে উদাসীন। আজ দুপুরেও সামান্য ভাত খেয়ে উঠে যায়, কিন্তু হঠাৎ করে তার এমন ভাত খাওয়া কেমন জানি অস্বাভাবিক মনে হয় বাবুলের কাছে। পারভিন বেগমও আশ্চর্য হয়ে যায়, কিন্তু বাবুলকে বলে, ছেলেটার কাছে খিদে পেয়েছে বেশি। হ্যাঁ সূচক মাথা নাড়ে বাবুল। তারপর খাবার শেষ করে শুয়ে পড়ে। পারভিন ঘুমানোর আগে 2 ছেলের রুমের লাইট বন্ধ করে দেয়। তারপর নিজের রুমে এসে দেখে বাবুল মিয়া গভীর ঘুমে আচ্ছন্ন। সারাদিন পরিশ্রম করা মানুষটা ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি। পারভিন বেগমও আজ বড্ড ক্লান্ত। ঘরের কাজ একাই করতে হয়। কাল সকাল সকাল উঠে আবার নাস্তা বানাতে হবে। নিজের রুমের লাইট বন্ধ করে যেই না খাটের দিকে আসে, অমনি পাশের রুম থেকে মাহিনের চিৎকার, মাগো, মাগো, আমাকে নিয়ে গেল মাগো। প্রচণ্ড চিৎকারে পারভিন বেগম অন্ধকারেই মাহিনের রুমে যায়। লাইট জ্বালিয়ে দেখে মাহিন মেঝেতে পড়ে আছে। দেখেই মনে হয় অনেকটা দূরে কেউ টেনে নিয়ে গেছে। ফাহিম খাটের ওপর গভীর ঘুমে আচ্ছন্ন। পারভিন বেগম মাহিনকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? এখানে কিভাবে আসলি? আমাকে কে যেন টেনে নিয়ে যাচ্ছিল। পারভিন কিছু বুঝতে না পেরে বাবুল মিয়াকে সজোরে ডাক দেয়। তার ডাকে ঘুম ভাঙে বাবুল মিয়ার। দ্রুত এসে দেখে মাহিন মেঝেতে পড়ে আছে। পারভিন বেগমও তার সাথে বসা। বাবুল বলে, কি হয়েছে? তোমরা এখানে বসা কেন? পারভিন বেগম সবকিছু খুলে বলে। বাবুল মিয়া সমস্ত ঘর দেখে সে বলে, দরজা জানালা সব তো লাগানো দেখছি। ছেলেটার গা একটু বন্ধ করে দাও। ফাতেহা সূরা 4 কুল পড়ে দাও। বাবুলের চোখের দিকে তাকিয়ে যা বোঝার বুঝে নেয় পারভিন। তারপর মাহিনের গা বন্ধ করে। বাবুলের দিকে তাকিয়ে বলে, আপনাকে কতদিন বলেছি ছেলেটাকে বাজারে নিলে সন্ধ্যার আগেই ফিরে আসবেন। শ্মশানের পাশ দিয়ে রাস্তাটা ভালো না। কালকের সকালে ইমাম সাহেবকে ডেকে বাড়িটা বন্ধ করতে হবে। পারভিন বাড়ি বন্ধের কথা বলার পরপরই কেউ টিনের চালে 3টা বাড়ি দেয়। পুরো বাড়িটা কেঁপে ওঠে।
সেই রাতের পর থেকে মাহিন কিছু অদ্ভুত আচরণ শুরু করে। খাবারের চাহিদা বেড়ে যায় তার, অন্যবারের চেয়ে 3 গুণ বেশি খায়। মাহিন এসএসসি পরীক্ষার্থী, পড়াশোনায় তেমন একটা মন নেই। মাঝে মধ্যে বাবুল মিয়ার সাথে মাঠে কাজ করে। ছোট ভাই ফাহিম পড়াশোনা বন্ধ করেছে 1 বছর হলো। মাহিন থেকে 2 বছরের ছোট সে। গ্রামের বাজারে একটা দোকানে কাজ করে, বেতন থেকে কিছুটা সংসারে টাকা আসে। এদিকে খাবার নিয়ে প্রায়ই ঝগড়া হয় মাহিন আর ফাহিমের মাঝে। ফাহিম মাহিনকে বলে, 1 টাকা রোজগার করো না, কিন্তু খাও 3 জনের খাবার। 1 টুকরো মাছে তোমার হয় না, প্রতি বেলাতে 3 টুকরো মাছ চাও। ভাত তরকারি সবকিছু তুমি বেশি বেশি খাও, ইনকাম করে খেতে পারো না? মাহিন ফাহিমের কথার কোনো জবাব দেয় না, শুধু নিজের খাবার খেয়ে উঠে যায়। একটা সময় প্রতিদিনই খাবার নিয়ে ঝগড়া হতে থাকে মাহিন আর ফাহিমের। মাহিনের অতিরিক্ত খাবার খাওয়াটাই ফাহিমের পছন্দ হয় না, শুধু তার কারণে বাজার সদাই বেশি করা লাগে, যা বাবুল মিয়ার জন্য কষ্টকর। অন্যদিকে বাবাকে সাহায্য করার জন্য ফাহিম সামান্য বেতনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে। নিজের পরিশ্রমের বেতন দিয়ে বিভিন্ন সময় কাঁচের জিনিসপত্র কিনে আনে সে। এইভাবেই দিন যেতে থাকে। মাহিন ফাহিমের খাবার নিয়ে দ্বন্দ্ব বাড়তে থাকে। ওদিকে মাহিন কেউ খেলো কি খেলো না সেদিকে তোয়াক্কা না করে খাবারের মাত্রা বাড়াতেই থাকে। কোনো বেলায় কম খাবার খেলে একা একা কান্না করে, মন খারাপ করে বসে থাকে। একদিন ফাহিম কাজ করে ফিরে আসার সাথে সাথে খেতে বসে। পরিবারের আর্থিক অবস্থা ভালো না, তাই বাজার সেদিন একটু কম হয়েছে। পারভিন সবাইকে ভাত তরকারি দেয়। হঠাৎ করে মাহিন নিজের হাতে মাছের একটা টুকরো বেশি নিয়ে নেয়। ফাহিম সেটা তার পাত থেকে পাতিলে রেখে দেয় আর বলে, আহ, এত খাস তোর লজ্জা নাই? সব তুই খাবি, কাউকে কিছু খেতে দিবি না? সাথে সাথে মাহিন ঝোল মাখার ডান হাত দিয়ে ফাহিমকে একটা চর মারে। ফাহিম সাথে সাথে খাবার রেখে উঠে চলে যায়। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, তার কোনো খোঁজ মেলে না। চারিদিক খোঁজাখুঁজি শুরু হয়। ফাহিম আজ কাজে যায়নি, তাই কাজের জন্য সে দোকানে যাবে না। পারভিন ও বাবুল এদিক ওদিক তার সাথীদের বাসায় খুঁজতে যায়। মাহিনকে পাঠায় দোকানে বসে টিভি দেখে কিনা দেখে আসতে। অনেক খোঁজাখুঁজির করে ফাহিমকে না পেয়ে বাড়িতে চলে আসে পারভিন। বাড়ির উঠোনে আসতেই চোখ কপালে উঠে যায়, বুক ধরফর শুরু হয়। সন্ধ্যার আবছা অন্ধকারে দেখে একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে ফাহিম। ও বাবা গো বলে পারভিন বেগম ঝুলন্ত ফাহিমের পা দুটি ওপরের দিকে তুলে ধরে আর চিৎকার করে বলে, কে কোথায় আছেন আসেন, আমার ফাহিমকে বাঁচান, আমার ফাহিম গলায় ফাঁস দিয়েছে। পারভিনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। কিছুক্ষণ পর বাবুল মিয়া ও মাহিনও ছুটে আসে। একজন গাছে উঠে রশি কাটে। ফাহিমকে ঘরে নেওয়া হয়। নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, সেগুলো জমাট বেঁধে গেছে। মারা গেছে ফাহিম। পারভিন বেগম শুধু আহাজারি করে, এটা তুই কি করলি রে ফাহিম? বাবারে, কে তোকে গাছে উঠালো? তুই তো গাছে উঠতে পারিস না, আর কেন তুই ফাঁসি দিলি? এ তুই কি করলি রে বাবা? আমার মানিক। ফাহিমের ফাঁস দেয়া সবাইকে বিস্মিত করে। সে নাকি গাছে উঠতে জানতো না ঠিক মতো, তাহলে গাছ থেকে কিভাবে ফাঁসি দিল? আজ খুব ভোরে ফজরের পরে হাঁটতে বের হই। হাঁটতে হাঁটতে বাবুল মিয়ার বাড়ির সামনের কবরস্থানের কাছে চলে আসি। হঠাৎ এক দৃশ্য দেখে ভয় পেয়ে যাই, বুক ধরফর করে ওঠে। দেখি একটা কবরের সামনে সাদা কাপড় পরা কেউ একজন তসবিহ নিয়ে দাঁড়িয়ে আছে। দুরু দুরু বুকে ভালো করে লক্ষ্য করে দেখলাম পারভিন ভাবি। ডাক দিয়ে বললাম, ভাবি এখানে কি করেন? পারভিন দোয়া শেষ করে বলে, ফাহিমের কবরটা একটু জিয়ারত করলাম, কিছু দোয়া কালাম পড়ছি। আত্মহত্যা করলে নাকি মানুষ জাহান্নামে যায়, তাই আল্লাহর কাছে ওর নাজাতের জন্য দোয়া করলাম। ঘরের কাছেই তো বাপটার কবর, সব সময় আসি না, কিন্তু মনটা মানে না, তাই আজ বাপটার কাছে এসে দোয়া করলাম। পারভিন ভাবির কথাগুলো বলছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বললাম, আপনাদের এভাবে কবরস্থানে আসা ঠিক না, আর ছেলে মারা গেছে 5 বছর হলো, এখন আপনি কাঁদছেন? পারভিন বলল, বাবা, ওকে আমি পেটে ধরেছি না, সারাক্ষণ আমার ফাহিমের কথা মনে হয়। কত বছর হলো বাপটার মুখ দেখি না। আমার জন্য কত কিছু আনতো, প্লেট, কাপ, পিরিচ। এসে বলতো, মা মেহমান আসলে এগুলো দিয়ে খাবার দিও। আমার বাপের জিনিস তো এখনো আছে, খালি বাবাটা নাই। আমার বাপের এই জিনিসগুলোর দিকে তাকালে বুকটা ফেটে যায়, চুপচাপ কাঁদি। পারভিন ভাবি আমাকে সন্তানের মতোই জানে, তাই মাঝে মধ্যে দেখা হলে মনের কথাগুলো বলে। জিজ্ঞেস করলাম, মাহিনের কি অবস্থা? এখন ভালো আছে, সমস্যাটা কেটে গেছে। তবে ফাহিমের মৃত্যুর পর থেকে কে জানে প্রতিদিন ফজরের সময় ঘরের দরজায় টোকা দেয়। সারা ঘর কেঁপে ওঠে, শুধু ফজরের সময় 3টা টোকা।
এই বলে তিনি তার নাম দিয়ে ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ ঘটনা পাঠিয়ে দিন। আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম আমরা।